মাটিতে একটা গর্ত খুঁড়ে তার উপরে লাকড়ি রেখে তার চারপাশে পাথর বিছিয়ে একটা চুলো তৈরি করা, এবং সেই চুলোর ভেতরে লাকড়ি তখন দাউ দাউ করে চলছে। তার উপরে চড়িয়ে দেওয়া হয় একটা পাতিল। বলা হয় যে এই আগুনের তেজ এক ফোঁটা নিচের দিকে নামা যাবে না, অর্থাৎ আগুন ওই সময় জ্বলতে থাকা অবস্থায় আনুমানিক 3 ফিট উচ্চতা পার করবে। এই এতটুকু উচ্চতায় থাকা আগুনের উপরেই পাতিল চাপিয়ে দিতে হবে। কিন্তু যে সেই পাতিল চাপাতে যাবে তার গায়ে সে আগুনের তাপ লেগে যাবে নিশ্চিতভাবেই, কারণ আগুন অত্যন্ত প্রখর। তাই দুটো বাঁশ দিয়ে পাতিলকে কোনো রকমে দুইজন ব্যক্তি মিলে সেই লাকড়ির উপরে রাখে। শর্তই একটাই, ওই আগুন কমতে দেওয়া যাবে না। সন্ধ্যার পর থেকে অপেক্ষা। পানি বারবার বলকানো হয়, আবার নতুন করে পানি দেওয়া হয়। পানি বলকিয়ে শুকিয়ে যাচ্ছে, পানি আবারও দেওয়া হয়। ওই পাতিল জ্বলেই যাচ্ছে, জ্বলেই যাচ্ছে, জ্বলেই যাচ্ছে, এবং পাতিলের চারপাশ কয়লার যে ছাই, সেই ছাই একদম কালো হয়ে গেছে। কিন্তু সেই দগদগে আগুন জ্বলেই যাচ্ছে, জ্বলেই যাচ্ছে, জ্বলেই যাচ্ছে। এদিকে ঘরের ভেতরে প্রস্তুতি চলছে। কোনো এক অনাগত সন্তান দুনিয়াতে আসবে এখন। দাইমা সেই ব্যাপার নিয়েই তৈরি। তখন তারা তাদের মতো করে ওই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন যা ঘরের ভেতরে সম্ভব। কিন্তু মাঝে মাঝে না কান্না শব্দ আসে, কিন্তু কান্না শব্দের উপরে যেন হাত দিয়ে কেউ চাপ দিয়ে ধরে, যেন কান্নার শব্দ বাইরে আসা যাবে না আজ কোনো মতেই না। রাত ধীরে 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 গভীর হচ্ছে। আগুনের তেজ কমে না, সেই একই রকমের আগুন, বরং মাঝে মাঝে মনে হয় যে আগুনের তেজ আরো বেড়ে গেছে। কিন্তু লোকগুলো অপেক্ষায়। গুটি কয়েক লোক প্রচণ্ড হাড় ভাঙা খাটুনি খাচ্ছে। ইশারা পাওয়া মাত্রই তাদেরকে কবর খোঁড়া লাগবে। কবর, ততটুকু কবর যতটুকু কবরের ভেতরে একটা বাচ্চাকে যাতে রাখা যায়, ঠিক অতটুকু কবর। কিন্তু তখনই যখন দরজা খুলে দাইমা ইশারা দিবে, তখন সে আগুন জ্বলছে, এদিকে আজ এক ফোঁটা বাতাস নেই কোথাও। ভীষণ গরম, কিন্তু বাতাসও নেই। আকাশের তারাগুলো দেখা যায় স্পষ্ট। চাঁদ আকাশের এক কোণায় গভীর রাতে, তখন তা মাত্র উঠতে যাচ্ছে। এই জন্য হালকা এক ধরনের পরশ রয়েছে চারপাশে। কিন্তু চাঁদের আয়তনও কিন্তু এখন আবার অন্যরকম। 4 ভাগের 3 ভাগ, অর্থাৎ আর এক ভাগ শেষ হওয়ার পর পরেই দেখা যাবে যে অমাবস্যা কাছে চলে এসছে। সময় ভালো নয়, সময় ভালো নয়। একজন ব্যক্তি যার নেতৃত্বে সমস্ত কিছু হচ্ছে, সেই দিকে তাকায়, ওই দিকে তাকায়, আকাশের দিকে তাকায়, আবার আশপাশের জঙ্গলগুলোর দিকে তাকায়। তার নজরে সে কাউকে খুঁজছে। তার নজরে সে এমন কাউকে খুঁজছে যার এখানে আসার কথা যে কোনো সময়। লোকজন মাত্র অল্প কয়েকজন। অনেক লোক থাকলে অন্তর একটু হলেও সাহস পাওয়া যায়, কিন্তু কার সাথে লড়াই করছে তাও তো দেখতে হবে। মানুষ থাকলে মানুষের বিরুদ্ধে লড়াই করা যায়, তাদের বিরুদ্ধে লড়াই করা যায় না ফিজিক্যালি। তারপরও সে ব্যক্তি অপেক্ষায়, কখন 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 সেই সন্তান দুনিয়াতে আসে। এদিকে দূরে যেহেতু সে তীক্ষ্ণ নজরে তাকাচ্ছে এদিক সেদিক,
দূরে একটা অ্যাক্টিভিটি তার নজরে আসে। একটা গাছ যেন দুলে উঠেছে, বাতাস সেই গাছকে নাড়িয়ে দিয়েছে, কিন্তু গাছটা অনেক দূরে। সে ব্যক্তি, ধরে নিলাম তিনি হচ্ছেন মাস্টার। সে মাস্টার আন্দাজ করতে পারলেন ওই শয়তান খুব কাছে, সে যে কোনো সময় এখানে আসবে, কিন্তু শয়তানও জানে আজকে মাস্টার তৈরি, সম্মুখে লড়াই হবে ভীষণ, এটা শয়তানও জানে আর মাস্টার সে নিজেও জানে। আর এই যে গুটি কয়েক লোক, তারা তারা শুধু সেই কাজই করে যাচ্ছে যে কাজের নির্দেশনা মাস্টার তাদেরকে দিচ্ছে। রাত তখন দুপুর পার হয়ে এমন এক পর্যায়ে এসে পৌঁছে গেছে, যে পর্যায়টা হলো শেষ রাতের একদম আগমনী মুহূর্ত। মানে এখন থেকে ঘন্টাখানেক পরেই রাত শেষ হয়ে যাবে। এই শেষ সময়ের দিকে চাঁদ ততক্ষণে এমন একটা অবস্থায় চলে এসছে যেন সে ওই ওই দিক থেকে আকাশের প্রায় 2 হাত উচ্চতায়। ওই আলো তার উপরে যেমন পড়ছে, ঠিক তেমনি ওই আলোর কারণে সে একটু হলো চারপাশকে ভালোভাবে অবজার্ভ করতে পারছে। কারোর উপস্থিতি, বাতাস নেই কিন্তু কারোর উপস্থিতি টের পাওয়া যায়। একবার এদিক দিয়ে উড়ে, তার একবার ওদিক দিয়ে উড়ে। গাছপালার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় পাতাগুলো একটু নড়ে ওঠে, কারণ বাতাস যেহেতু নেই, একবার ঝাঁকি দিলেই তো থেমে যাবে, ঝাঁকিটা থেমে যাওয়া মাত্রই। এখন যখন পাতার খুব কাছ দিয়ে কেউ ভেসে যাবে, পাতাটা হালকা একটু নড়বে। ওই হালকা একটু নড়াটাও ওই রাতের অন্ধকারে তার নজরে পড়ছে মাস্টারের। ভেতর থেকে খবর আসলো বেদনা শুরু হয়েছে। ওদিকে মেয়ের মুখে যা হাত চেপে রাখা হয়েছে, তা সে শব্দ শুনলে বোঝা যায়, কিন্তু কেউ কোনো শব্দ করছে না, কেউ না। তারা আর শব্দ করবে না, তাদের নিঃশব্দে কাজ করতে হবে, ছাড়া কোনো উপায় নেই, কারণ মারাত্মক বিপদ তাদের উপরে। তারা তো জানে, তারা সবকিছু জেনে বুঝে আজ এত বড় বিপজ্জনক কাজ করতে যাচ্ছে, কারণ তার উপায় নেই, অথবা মাস্টারের হাতে আর অন্য কোনো পথ নেই। কারণ যেই ব্যক্তি যেই কাজ করবে কেবল সেই জানে সে কোন কাজ করতে যাচ্ছে। হয়তো আমার কাছে অপশন রয়েছে এ, তার কাছে অপশন রয়েছে বি, তো আমার সেই এ অপশনটা তার কাছে যেহেতু নেই, এই জন্য সে বি কেই ভাবছে, যেটা তার নিজের অপশন। ঘরের ভেতর থেকে শব্দ এলো কিছু সময় পরে। একদম কোলে নিয়ে একটা কাপড়ে কুচ একটা সন্তান নিয়ে আনা হলো। ওই গরম পানিটা, ওই গরম পানি, ওই পলকাতে থাকা গরম পানি, ওই অবস্থায় সেই একটা স্টিলের বালতিতে তুলে নেওয়া হয়, বাচ্চাকে রাখা হয় মাটির উপরে। বাচ্চা নিথর, শব্দ করে না, কিন্তু জান রয়েছে, কিন্তু অদ্ভুতভাবে সে নিকষভাবে গাছের ছালের মতো কালো। গাছের ছাল যেরকম, তার শরীরটা ঠিক ওই রকম, এবং ওই ছালগুলো একদম নিকষভাবে কালো। ওই গরম পানি তার উপরে ফেলা হয়। ওই পলকানো গরম পানিতে কারোর সুস্থ থাকা সম্ভব না, কেউ টিকে থাকতে পারবে না, কিন্তু সে তো আর সাধারণ কেউ নয়। ওই বলকানো পানিতে তাকে গোসল করানো হয়, অন্যান্য বাচ্চাদের মতো নয়। তার ফোঁটা পরিমাণ কোনো সমস্যা হয়নি, কিন্তু যখন তাকে গোসল করানো হয়, আশপাশের গাছগুলো এবার নড়তে শুরু করেছে। এবার আশপাশের গাছগুলোর উপর দিকে যিনি উড়ে বেড়াচ্ছে, আর এবার আশপাশের গাছগুলো থেকে না অদ্ভুত ধরনের শব্দ আসছে, মেইলে ফিস ফিস, আর মেইলে হালকা দুষ্টুমি মাখা হাসি, আবার মেইলে হালকা এক অদ্ভুত ধরনের শীষ। মাস্টার অনুভব করে যে তার দিকে না অজস্র চোখ তাকিয়ে রয়েছে, যে চোখগুলো না সুযোগ পেলেই মাস্টারকে ছিলে খুবড়ে খেয়ে ফেলবে। কিন্তু মাস্টার তখনও তার অদম্য মানে চিন্তায় অটল। সে, তাকে এই পথে এগোতেই হবে। ওই বাচ্চাকে গোসল দেওয়ানো হলো, ওই বলকানো পানিতে তার কোনো কিচ্ছু হয়নি, তাকে ভালো করে মুড়িয়ে দেওয়া হলো। সে তখনও জীবিত, কারণ সে তো সাধারণ মানব সন্তান নয়। সারা শরীর কালো,
চেহারার অংশটুকু অল্প একটু একদম ফর্সা, গোলাকার অংশটুকু। গালের এক পাশ থেকে শুরু হয়েছে আবার কালো হওয়া পুরো মাথায়। যেন বানরের শরীর, চেহারায় কোনো লোম নেই, বাকি সারা শরীরের লোম, অনেকটা এরকম, কিন্তু বানরের মতো নয়। এক অদ্ভুত মানব সন্তান। গোসল দেওয়ানোর পরে যখন তাকে কবরে নেওয়া হলো, তাকে জিন্দা কবর দেওয়ার জন্য, ঠিক সেই সময় চারপাশ থেকে ঢিল পড়তে শুরু করে। মাটির তলা ওদিক থেকে আসে, এদিক থেকে আসে, অমুক দিক থেকে আসে, তমুক দিক থেকে আসে। এই মাটির দলাগুলো আশপাশে পড়তে শুরু করে। তখন এই মাটির দলাগুলোর কারণে তারা ওই কবরে ওই জিন্দা বাচ্চাকে রাখার সাহস পাচ্ছিল না। মাস্টার নিজে একা ছুটে এলো, কারণ তাকে এই কর্ম সমাধান করতেই হবে, নইলে আরো বড় বিপদ। সে নিজে যখন সে বাচ্চাকে ওই গভীরে রাখতে যায়, ঠিক সেই সময় এক অদৃশ্য শক্তি এসে মাস্টারকে একেবারে উল্টো ঘুরিয়ে ফেলে দিল। সে এক হাত দিয়ে বাচ্চা রাখতে চেয়েছিল, কিন্তু তাকে এমনভাবে ধাক্কা দিল, তার হাতে ধরে রাখা বাচ্চার কাপড়টা সহ ওই বাচ্চা ওই গর্ত থেকে বাইরে চলে এসছে। উপস্থিত লোকেরা কিন্তু শুধু এইটুকু দেখতে পেয়েছিল যে একটা অদ্ভুত ধরনের বাতাস সাঁই করে এলো এবং উল্টে ফেলে দিল মাস্টারকে। এবং মাস্টারের হাতে রয়েছিল সে কাপড়, এবং কাপড় থেকে পড়ে গেল সবার সামনেই সে বাচ্চাটা বুকের উপরে, অর্থাৎ তার পেছনের সাইড দেখা যায়। ওই অবস্থায় কাপড়ের কিছুটা অংশ লেগে রয়েছিল তার শরীরে। এক অদ্ভুত দৃশ্য দেখতে পান সেই জায়গার উপস্থিত লোকেরা, এবং তাদের রু কেঁপে যায়। অদৃশ্য কে জানি ওই বাচ্চাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তখন তাদের চোখের সামনেই, ওই কোটি কয়েক লোকের চোখের সামনেই ওই বাচ্চাকে তারা টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কারা? তাদেরকে তো দেখাই যায় না। এদিকে তাদের পায়ের শব্দ টের পাওয়া যায়, তাদের উপস্থিতি টের পাওয়া যায়, তারা যে পাশে দাঁড়িয়ে রয়েছে সেই নিঃশ্বাসের শব্দ টের পাওয়া যায়। তারা তখনও যাচ্ছে বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু মাস্টার দৌড়ে আসে, বাচ্চার পা ধরে। তার ইচ্ছে ছিল একটাই, তোরা বাচ্চা নিয়ে যাবি জিন্দা, নিয়ে যেতে পারবি না, পা ধরেছি, টান দে, পা ছেড়ে যাক, মরে যাবে। মাস্টারের নিয়ত ছিল এরকম। ওই মুহূর্তে ওই ঘরের ভেতরে, যেই ঘরের ভেতরে বাচ্চা ডেলিভারি হয়েছে, ওই ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে ওই ঘরের লোকজন, কিছু বেশিরভাগই ছিলেন নারী। তারা নিজেদের চোখে দেখতে পান যে এইখানে বাচ্চাটা তাদের সামনেই মাটির উপরে, মাটি ভেজা, পানি দিয়ে একদম ভেজা, কাদার মতো অবস্থা এখন, কারণ গরম পানি পড়েছে না। ওই বাচ্চাকে দেখে তো ভেতরের লোক যারা বেরিয়ে এসেছিল তাদের রু কেঁপে উঠেছে। তারা মনে করেছিল মাস্টার সমস্যার সমাধান করে ফেলেছে, কিন্তু না। আর সেই সময় এই এতগুলো মানুষের সামনে জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসে একদল নারী, যারা মানুষ না, যাদের চেহারার কোনো না কোনো স্ট্রাকচার বিকৃত। কারোর থুতনি একপাশে খুলে পড়ে রয়েছে, তো কারোর নাক একদম সামনে গিয়ে রয়েছে, যেন নাকে কোনো ফুটো নেই, নাকটা একদম বড় বিশাল। কারোর কানের একটা বড় লতি ঝুলে রয়েছে, তো কারোর কান হাতের চেয়েও বড়, এক সাইডের কান। কারোর নাকের মধ্যে যদি নথ থাকে, সেই নথের আকার এত বড় যেন মনে হবে যে সেই নথ একটা মোবাইল ফোনের সমপরিমাণ লম্বা। এরা কেউ সাধারণ মানুষের মতো নয় দেখতে। এরা জঙ্গলের ভেতর থেকে এসে সামনাসামনি দাঁড়িয়েছে মুখোমুখি হয়ে, কারণ এই সন্তান নেওয়ার জন্যই তারা এসছে। মাস্টার এই সন্তান নিতে দেবে না, কারণ এই সন্তান বেঁচে থাকা উচিত নয়। এই সন্তানদেরগুলো তারা এমন জিন ক্যারি করে আর এমন পাপ ক্যারি করবে সামনের দিকে, যে এরা বৎসুরত যদি হয়ও, কারণ দেখতে তো অবশ্যই এই মুহূর্তে বৎসুরত, কিন্তু তারপরও এই ধরনের বাচ্চার বেঁচে থাকা উচিত নয়, কারণ দিন শেষে এরা হাতিয়ার হিসেবে পরিণত হয়। মাস্টার তা জানে। কিন্তু ঘরের ভেতরে যে নারী সন্তান জন্ম দিল, তার চিৎকার শুনতে পেল লোকজন। কিছু লোক গেল ভিতরে, কিন্তু বাইরে মাস্টার তখনও সেই বাচ্চাকে টেনে নিয়ে আবারও কবর দেওয়ার চেষ্টায় লিপ্ত। ওদিকে মাস্টার যখন কবর দেওয়ার চেষ্টায় লিপ্ত, ঠিক সেই সময় ওই নারীদের একজন একেবারে মাস্টারের সামনে চলে আসে।
মাস্টার এদিকে এমনভাবে ইশারা দিল যে মাস্টার সন্তান দে, তাদের ইশারাটা হচ্ছে এরকম। তারা এমনভাবে হাত বাড়িয়ে দিয়েছে, তারা মাস্টারকে চারপাশ থেকে ঘিরে ধরেছে। কিন্তু এদিকে ঘরের ভেতরে বাঁচাও বাঁচাও উদ্ভট রকমের চিৎকার। বাইরে যে পুরুষরা রয়েছে তারা দৌড়ে গেল সেইখানে, কিন্তু চিৎকার করে মাস্টার বলছিল যে তোরা যাস না, তোরা যাস নে, এগুলো সব মায়া। ওইখানে মাস্টার ছাড়া আর কেউ ছিল না তখন, কারণ লোকগুলো ঘরের ভেতরে ঢুকে গেছে দেখার জন্য কি হচ্ছে ঘরে। বাইরে ওই জীবিত কিন্তু অন্যের সন্তান নিজের হাতে ধরে রাখা মাস্টার, তার চারপাশে সেই নারীরা, সে বিবিচ্ছ ছিঁড়ি দেখতে অস্বাভাবিক রকমের সেই নারীরা, তারা ঘিরে ধরেছে মাস্টারকে। যে মূল নারী সে মাস্টারের একদম কাছে এসলো, তার ঠোঁট কাটা, অর্থাৎ যেমন ঠোঁট কাটা পুরুষ বা নারীদের আমরা দেখেছি, ঠিক ওই রকম তার ঠোঁট কাটা। এবং ঠোঁট কাটা সেই নারী তাকে হুমকি দিল যদি সন্তান এখনই যদি তাদের কাছে হ্যান্ড ওভার না করে, তাহলে তাকে সবার আগে পিঠের পেছনের দিক থেকে তার মাংস তুলে ফেলা হবে, তারপরে তার চোখের সামনে সে মাংস ওরা খাবে। পিঠের পেছনের মাংস তুলে ফেললে সে খুব তাড়াতাড়ি মরবে না, এই কথাও সে নারীরা জানিয়ে দেয়। কিন্তু মাস্টার আর কতক্ষণ রক্ষা করবে নিজেকে? সম্ভব নয় যখন এইভাবে ঘিরে ধরে ফেলবে কেউ কাউকে। ওই সন্তান মাস্টার ছেড়ে দেয়, এবং যেই মুহূর্তে সন্তানটাকে মাস্টার ছেড়ে দেয়, ওই মহিলা বাচ্চাটাকে ধরলো, ছুঁড়ে মারলো সবার সামনে 15 থেকে 20 ফিট দূরে। এবং ছুঁড়ে মারা মাত্রই আশপাশের সমস্ত বৎসুরত নারীরা হামলে পড়লো ওই বাচ্চার উপরে, এবং মাস্টারের চোখের সামনে ওই সদ্য জন্মানো শিশু, যার মৃত্যু ছিল নিশ্চিত, তাকে ওরা নিজেরাই খুন করলো কেন জানি। অত্যন্ত ভয়ঙ্করভাবে এতগুলো নরপিশাচের মতো সেই মানবীরা, ওরা সেই বাচ্চাকে খুবলে এদিক সেদিক সমস্ত জিনিসপত্র ফেলে খেলো না তা বোঝা গেল না, কিন্তু সেই অবস্থায় রেখে গেল তারা। মাস্টার কিন্তু ওই ঘরে যে প্রবেশ করেননি, কিন্তু ঘরের বাইরের লোকেরা তখন এসে পৌঁছে গেছে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল কি হয়েছে, মাস্টার তখন তাদেরকে বলেছিল যে বাচ্চা নিয়ে গেছে, বাচ্চা ওরা নিয়ে গেছে। কিন্তু বাচ্চা কার? বাচ্চাটা কার আপনাদেরকে বলি। এই নারী, যে নারী সন্তান জন্ম দিয়েছে, সে 10 বছর থেকে, যখন তার বয়স 10 বছর, সেই সময় থেকে সে পজেসড, এবং এই পজেসড কন্ডিশনে সে গর্ভবতী হয়ে পড়ে। তার সাথে কোনো ধরনের মিলমিশা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, কারণ যখন থেকে তার এই সমস্যা দেখা দেয়, এই পজেশনের সমস্যা দেখা দেয়, তখন থেকে তাকে কিন্তু ঘরে আটকে রাখা তার পক্ষে, বা অন্য কেউ এসে যে এইখানে অন্য কোনো ঘটনা ঘটাবে, তা মোটেও সম্ভব না। প্রথম দিকে পজিশন যে এইভাবে কাজ করছে সেটা কেউই জানবে না, জানার কথাও না, কিন্তু জানতে পারে যখন প্রথমবার দেখা যায় যে পেটের স্ট্রাকচার বদলাচ্ছে তার। মায়ের নাভি দেখার পরে বুঝতে পারে যে এটা কোন কারণে বদলাচ্ছে, কারণ সবার আগে মাদের নাভি উল্টে যায়, এক ধরনের আকার নেয়, কারণ এই সন্তানের সাথে তখন তার একটা সংযোগ স্থাপন হয়। তার ক্ষেত্রে একই রকম ছিল। মেয়েটার নাম ছিল সালমা। মেয়েটা দেখতেও কিন্তু অত আহামরি সুন্দর ছিল না, কিন্তু সে কিভাবে সন্তান সম্ভব হলো, তা যেমন সবচেয়ে বেশি কঠিন, ঠিক তেমনি এরপরে ঘটনা কি, যে ঘটনার প্রেক্ষিতে এই সন্তান জন্ম দেওয়া নিয়ে এত ঘটনা করল মানুষেরা, তারপরে সে ভয়ঙ্কর দোষের নারীরা এসে সেই সন্তানকে মেরে ফেললো। এর পেছনে কারণ কি? কারণ অন্য কোনো কিছু না, সেই নারী সালমা ছিলেন পজেসড, এবং ওই অবস্থায় তার সাথে ওই বাইরের দুনিয়ার ওই এন্টিটির সাথে সম্পর্ক হয়, যে সম্পর্কের বদৌলতে সন্তান। কিন্তু সেই সন্তান কি কোনো জিনের নয়, মানুষ কোনো রকমের,
দুইটি জিনিস ছাড়া সন্তানকে তৈরি করতে পারবে না। মানুষের সন্তান তৈরি হয় স্ত্রীর গর্ভাশয়। কিভাবে? ডিম্বাণু এবং শুক্রাণু, এই দুটি মিলনের কারণে একটা বিন্দু থেকে শুরু হয় মানুষের যাত্রা, তা মায়ের পেটের ভেতরে। তাহলে এইখানে সে প্রেগনেন্ট হলো কিভাবে, আর এই সন্তান কিভাবে অন্য মানুষের না, অন্য আরেকজনের, তা কিভাবে সম্ভব? তা কেবল সম্ভব যে তাকে পজেস্ট করেছিল তার শক্তির কারণে। এক শক্তিমান এন্টিটি সেই নারী সালমাকে পজেস্ট করে রেখেছিল এবং তাকে তার ভালো লাগতো বিধায় তার সাথে তার মেলামেশা হতে শুরু করে এবং তাকে একেবারে আইসোলেটেড করে রাখে সবার কাছ থেকে, যে না, সালমা কারোর সাথে দেখা করতে পারবে না। এবং সালমা প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরে সে জিন কিছু সময়ের জন্য চলে যায় এবং যাওয়ার পর থেকে একের পর এক সমস্যা দেখা দিতে শুরু করে। সেই নারীরা তারা জঙ্গল থেকে বাইরে থেকে এসে জানালার সামনে উকি দিয়ে বীভৎসভাবে চোখ নাক জানালার শিকে লাগিয়ে অদ্ভুতভাবে ডাকতো। দিনের বেলাতেই, রাতের বেলার কথা বাদ। তারা শুধু ডাকতো সালমাকে, আর সালমাকে বলতো যে তোর পেটের ভেতরে যে পালতেছে সে অনেক অনেক দামি জিনিস, সে কোনো মানুষ না, আমাদেরকে দিয়ে দে, তোদের পেটের জিনিসটা আমাদেরকে দিয়ে দে। এদিকে আতঙ্কিত করার আরো সহজতর রাস্তা রয়েছে। এই সমস্ত রাস্তায় বেরিয়ে সে নারী এন্টিটিরা, সে বিভৎস বদসুরত এন্টিটিরা তাদের একে অপরকে আক্রমণ করতে শুরু করে, তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে সন্তান যাতে তাদেরকে দিয়ে দেওয়া হয়। তারা যদি সেই সময় পারমিশন দিত যে হ্যাঁ ঠিক আছে, কীভাবে সন্তান আপনাদেরকে দিব বলুন, তাহলে তারা অ্যাবর্শনের রাস্তা তখন বের করে দিত তাদেরকে। কিন্তু সেই কথা তাদের সাথে হয়ও নি, আর অ্যাবর্শনের রাস্তাও বেরিয়ে আসেনি। এখন এখন অপেক্ষা এটাই যে সন্তান কখন জন্ম নেবে, আর সন্তান জন্ম নেওয়ার পরে কি কি ঘটনা ঘটবে, সেই সমস্ত ব্যাপার নিয়ে সবাই অত্যন্তভাবে চিন্তার ভেতরে রয়েছেন। কারণ নারীদেরকে শুধুমাত্র একা যে সেই সালমা দেখছে তা নয়, আর অনেক লোক দেখছে। ওই নারীরা যে মানুষই না, মানুষের মধ্যে তফাৎ করার মতো সক্ষমতা মানুষের অবশ্যই রয়েছে। ওদিকে সালমাদের বাড়ি থেকে প্রায় 300-350 মিটার দূরে ধান ক্ষেত লাগোয়া এক আইলের উপরে বসে রয়েছে বেশ কয়েকজন লোক। ওই আইলের পেছনে রয়েছে জঙ্গল, যে জঙ্গলে কথিত রয়েছে কোনো গুপ্তধন আছে এখানে। মানুষ প্রায় খোঁজার চেষ্টা করে, অনেক সময় বাড়ি চালান দিয়ে অথবা বাইরে থেকে কবিরাজ এনে, অথবা কারোর উপরে যদি দেহ ভর করে তাকে নিয়ে এনে, অথবা কারোর উপর যদি দেব ভর করে তাকে নিয়ে এনে মানুষ তালাশ করার চেষ্টা সবসময় করেছে। কিন্তু যে কয়জন সেখানে বসে রয়েছে আইলে ওই রাত্রেবেলা, তাদের চিন্তা ভাবনা অন্য কিছু। একজন ব্যক্তি ওই যে আইলে যে কজন বসে রয়েছে তাদের ভেতর থেকে একজন ব্যক্তি দূরের এক জায়গা থেকে এলো তাদের কাছে। তার হাতে সম্ভবত এমন কোনো কিছু রয়েছে, তামাক পাতা জাতীয়, যেটা সে পোড়াচ্ছে, কিন্তু সেটা সিগারেট নয়, এবং সেটা অনেকটা কৌটার ভেতরে। তা থেকে ধোঁয়া আসছে এবং সেই ধোঁয়াটা সে গ্রহণ করছে, এর বাইরে অন্য কোনো কিছু নয়। সে সেখানে দাঁড়ানো। এদিকে যে যেই কয়জন লোক আইলের উপরে বসা, তারা নিজেদের ভেতরে কথাবার্তা বলছে ফিস ফিস করে। যে ব্যক্তির হাতে তামাক রয়েছে ধর্নিন, তার নাম টিপো। টিপো তাদেরকে জিজ্ঞেস করলো, কি করবি বলতো, কোন বাড়িতে যাওয়া যায় বল। ওদের ভেতর থেকে একজন বলে উঠলো, এদিকে এক মাইয়াগো বাড়িতে আসে সমস্যা। মাইয়াগো বাড়িতে শুনছিলাম নাকি বাচ্চা পয়দা হবে, লোকজন আজকে আসে, তো ওদিকে তো আর যাওয়া যাবে না। ওদিকে তো যাওয়া যাবে না, কিন্তু আরেক গেরস্ত ঘর আছে, ওই গেরস্ত ঘরে বাজার থেকে মালামাল আনছে আজকে। কি মালামাল আনছে তো আমরা জানি না, কিন্তু মালামাল নজরে পড়ছিল। হুক্কা কস না। এই কথা বলার পরে হুক্কা নামের লোক উত্তর দিল, সে নিজে দেখেছিল। সে দেখেছিল গাড়ি, যে গাড়িটা হচ্ছে যে গরুর গাড়ি, সে গরু গাড়ি বোঝায় মালামাল, আর রয়েছে ঠেলা গাড়ি বোঝায় মালামাল। কি মালামাল তারা কেউ জানে না, কারণ খড় দিয়ে সেই মালামাল ঢাকা ছিল। ঠিক আছে, টিপু তাদেরকে বললো, তাহলে এক কাজ কর,
অমুকের খ্যাত জামিল, আমি আইতে আসি। এই কথা বলে টিপু তার নিজের রাস্তা রওনা দিল। ওইদিকে মাস্টার, সে তো তার যত কিছু করার ছিল সে আর কোনো কিছু করতে পারছে না এখন। বাচ্চাটা নিয়ে গেছে ওরা নিয়ে গেছে সেই বদসুরত নারীরা। তো মাস্টারের কান্না তখনও বেজে বেড়াচ্ছে, এত জোরে জোরে শব্দ হচ্ছে ওর কানের ভেতরে। ওরা এখনো মনে হচ্ছে ওরা আশপাশে ওরা হাসছে এখনো, অনেকটা হ্যালুসিনেশনের মতো। এখনো কেন জানি মনে হচ্ছে যে চেয়ারের সামনে এসে ওরা খুব বিশ্রীভাবে হাসছে এভাবে। ওই মাস্টারকে মানুষজন সোজা করবে বা ধাতস্থ করবে সেই সুযোগ নেই, কারণ সবাই তখন ব্যস্ত সালমাকে নিয়ে, এরপরে যা হয়েছে সমস্ত কিছু নিয়ে। অনেক প্রশ্নের উত্তর বাকি এখনো। কেন? কারণ এত সহজ তো নয়। এক এন্টিটি এলো, সালমা প্রেগনেন্ট হয়ে গেল, একটা বাচ্চা যে সম্পূর্ণভাবে আলকাটার মতো কালো, শুধুমাত্র চেহারার অল্প একটু অংশ সাদা, ফর্সা সাদা, বাদে বাকি সম্পূর্ণ অংশ আলকাটার মতো কালো, তাকে আবার খুবলে খাওয়ার জন্যই নারীরা এলো থেকে, যারা আগুন দেখার পরও সয়নি, যাদের এক একজনের চোখ এক এক রকম, মনে হচ্ছিল যেন এরা জীবন্ত লাশ। জীবন্ত লাশের উপরে কেউ বোরকা পরিয়ে দিয়েছে, কেউ হয়তো ছালা পরিয়ে দিয়েছে, অথবা হয়তো পুরনো শাড়ি, কিন্তু এক একজন যেন জম্বির চাইতে ভয়ঙ্কর দেখতে। বিশেষ করে হাতি কানওয়ালি যেটা, ওটাকে দেখে তো মাস্টারে কেন জানি মনে হচ্ছিল এটা সবার চেয়ে বেশি খারাপ। এটাকে সে দেখেছে কোথায় জানি। ওই অবস্থাতে ওই হ্যালুসিনেশন যখন হচ্ছে তার, তখনও সে কিন্তু ওই কানওয়ালিকেই দেখছে, হাতির কানওয়ালি। কেন জানি তার মনে হলো যে হাতের কানওয়ালি তার কাছে এসেছিল, সে হাত বাড়িয়েছিল। তার কেন জানি মনে হলো ওই হাতের কানওয়ালি যে তার হাতে যে ব্লাউজের অংশটুকু সেটা কেমন জানি লেপ্টে রয়েছে রক্তাক্ত অবস্থায়। তার হাত অনেক লম্বা, কোণেই অনেক লম্বা। সে হাত তার দিকে সে বাড়িয়ে কি জানি তাকে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু মাস্টার ধরতে পারছে না কি দিয়েছিল। ওদিকে টিপু, যার হাতে রয়েছে একটা কৌটো, যে কৌটো থেকে তামাকের ঘ্রাণ বেরোচ্ছে, পুরনো তামাকের ঘ্রাণ। সে সেই জঙ্গলের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে। কোন জঙ্গলের রাস্তা? যে জঙ্গল থেকে এই যে কিছুক্ষণ আগে ওই বিভৎস নারীরা বেরিয়ে এসেছিল, বাচ্চাটাকে টেনে নিয়ে গেছে তারা। টিপু ওই ঘ্রাণ শুতে যাচ্ছিল, কারণ এটা বিশেষ এক তামাক। এই বিশেষ তামাক তাকে একজন দেয়। কে দেয় জানেন? সে হাতি কানওয়ালি। যে হাতি কানওয়ালি মাস্টার দেখতে পাচ্ছে হ্যালুসিনেশনের ভেতরও, সে হাতি কানওয়ালি। তারা কেন দেয়? কারণ টিপু তাদেরকে খুশি করে। এই জঙ্গলে যে ওদের বিচরণ রয়েছে তা আসলে কেন তা কেউ জানে না, কিন্তু তারপরও এই টিপু বা মাস্টার তারা কোনো না কোনো প্রক্রিয়া তো জানে। লোকজন জানে যে এই জঙ্গলে ইদানিং অনেক কিছু আনাগোনা বেড়ে গেছে। কয়েকটা লাশ পাওয়া গিয়েছিল, ওই লাশগুলো পাওয়া যাওয়ার পর থেকে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিয়েছে। এক লোকের লাশ যখন পাওয়া গিয়েছিল, তখন লাশটা এমন অবস্থায় পাওয়া গিয়েছিল যে উরু থেকে পা প্রায় বিচ্ছিন্ন, উরুর অর্ধেক অংশ থেকে। না কেটে এভাবে বিচ্ছিন্ন করা সম্ভব, না কোনো কিছু করে, কিন্তু পাশে হাড়গোড় পড়ে রয়েছে, জয়েন্ট থেকে খুলে যাওয়া হাড় পড়ে রয়েছে, কিন্তু ওই যে অর্ধেক উরুর অংশের সাথে তো বাকি হাড় লেগেই রয়েছে। দেখলে বোঝা যায় যে কেউ খুবলে মাংস নিয়ে গেছে। মাংসের চিটাপটা আশপাশে নেই, কিন্তু প্রচন্ড গন্ধ। লোকজন এরকম লাশও পেয়েছিল যে একদিন আগে হয়তো মারা গেছে। যখন তার লাশ পাওয়া যায় তখনও গন্ধ ছড়ায়নি, শুধুমাত্র রক্ত নষ্ট হওয়ার গন্ধ পাওয়া যাচ্ছিল। সে লাশ যখন পাওয়া গিয়েছিল তখন তার গলা কাটা ছিল। লোকজন না তখন থেকে এই জঙ্গল এড়িয়ে চলতে শুরু করলো। আগে থেকে কখনো এমন কোনো রেকর্ড ছিল না। টিপু
এই অন্ধকারের ভিতরে কিভাবে জানি খুব দ্রুত গতিতে ওই জঙ্গলের ভেতর দিয়ে ওই হাতি কানওয়ালের কাছে যাচ্ছে। জঙ্গলের ভেতরে মানুষের সমান উচ্চতার একটা টিলা রয়েছে। টিলা বলতে হয়তো এইখানে আগে কখনো হয়তো বড় কোনো মাটির স্ট্রাকচার ছিল যেটা ধসে পড়ে গেছে। এখন দেখলে মনে হয় টিলার মতো, হয়তো মাটির দোতলাটা বাড়ি ছিল এখানে, কিন্তু কোনো আলামত নেই। মানে বোঝা যায় হয়তো, নইলে এত সমতল ভূমিতে টিলা তো হতে পারে না, তাও মানুষের সমান আকৃতির। মাটি ডাম করলেই কিন্তু এরকম টিলা হওয়া সম্ভব। এই টিলার সামনে এসে দাঁড়ায় টিপু। বসলো সে, নিজের ডান হাত সে রাখলো নিচে, আর উপরে রাখলো বাম হাত, এবং এইভাবে এই দুই হাতের উপরে সে কিভাবে জানি এমন ভঙ্গিতে নিজেকে এমনভাবে, মানে কসরত করে হোক, যেভাবে করে হোক, সে এমনভাবে তার দুই পা তার এই হাতের উপর রাখলো যা না দেখলে বোঝা যাবে না। এমন এক ধরনের আসনে সে বসলো এবং বসে সে মন্ত্র পড়ছে, ওই হাতি কানওয়ালের মন্ত্র। যে মন্ত্রের কিছু অংশ এমন রয়েছে যে আমার ডাকে সাড়া দে মা, আমার ডাকে সাড়া দে। হাতি কানওয়ালিকে সে হয়তো মা ডাকে, অথবা হয়তো হাতি কানওয়ালির এটাই হচ্ছে মন্ত্র, তাকে এইভাবেই ডেকে আনে হয়তো। ওই সময়টি ওর কানে শব্দ আসছে, অজস্র নারী যদি ঝগড়া করে মুখে খাবার নিয়ে, ওই রকম তারা কচমচ শব্দও করছে, এরকম শব্দও করছে, আবার নিজেরা তর্কাতর্কিও করছে, একই সময় তাদের মুখের ভিতরে খাবারও। বিভৎস লাগে শুনতে, কারণ এরা কেউ মানুষই না, এরা এই দুনিয়ারই না, এরা মানুষের মধ্যে বিচরণই করে না। না এদের রয়েছে বোধ শক্তি, না এদের রয়েছে কোনো বুদ্ধি, কেবল ক্রোধ আর নিষ্ঠুর আচরণ ছাড়া এদের কাছে আর কিছু নেই। টিপুর পেছনে এমন একজনের আবির্ভাব ঘটল, টিপুর মনে হলো সে হয়তো সে হাতি কানওয়ালি, কিন্তু না, সে হচ্ছে সেই ভয়ঙ্কর 10 জন নারীদের ভেতরে একজন, যার নাকে রয়েছে মহিষের মতো বড় নথ। নাকের ভেতরে রয়েছে এবং সেই নথ মহিষের নথের মতো, তার থুতনির চেয়ে নিচে পড়ে রয়েছে সেই নথ। ওই নারীর আবার উপরে কোনো কাপড় নেই, শাড়ি দিয়ে যেভাবে আগেরকালে মানুষ ঢাকতো নিজেদেরকে, ওইভাবেই একগুচ্ছ কাপড় দিয়ে, তার হাতে একটা তাবিজের মতো কি জানি বাঁধা, আর তার চোখ, এক চোখ নেই। সে টিপুকে ধাক্কা দিয়ে বলল, এখানে আসিস কেন? কি লয়ে আসিস খাওয়ানোর লেগে বল। টিপু সে গলা চিনে, টিপু জানে যে এ হাতি কানওয়ালি না, কারণ সে হাতি কানওয়ালিকে ডেকেছিল। সে বলল, আমি তো মায়ের সাথে দেখা করার জন্য আসছি, টিপু বলল। তখন এই নথওয়ালি বলল তাকে, তোর মা এখন ব্যস্ত আছে, আমাকে বল কি চাস। তখন টিপু তার কোমরে গুজে রাখা এক গুচ্ছ কলাপাতার ভেতরে রাখা মুরগির কিছু মাংসের টুকরো কোমর থেকে নিয়ে মাটির উপরে রাখলো। মাটির উপরে রাখার পরে বলল, অমুক গেরস্ত ঘরে যাইবার চাই, অনুমতি দাও। ওই সময় যে থাবা দিয়ে যে সেই কলা বা পাতায় মোড়ানো যে মাংসগুলো ছিল মুরগির, তা যে সেই নথওয়ালি তুলে নিয়েছে, তুলে নিয়ে যে নিজের মুখের ভিতরে একেবারে ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে দিয়ে নিঃশ্বাস যখন আপনি নিতে পারবেন না, ওই নিঃশ্বাস না নিতে পারা অবস্থায় যখন মুখ ভর্তি খাবার থাকবে এবং আপনি যখন চিবুবেন আবার নিঃশ্বাসও নেবেন, ওই অদ্ভুত শব্দগুলো হবে না, তার চেয়ে বেশি নারকীয় শব্দ করতে করতে সে ওই মাংসগুলো নিজের মুখে ভরে দিয়েছিল। টিপুর ভয় লাগেনি? ভয় লেগেছে মানে টিপু তো পারে না এখান থেকে দৌড় দেয়, কিন্তু ও জানে বসে থাকতে হয়, ওদের সামনে থেকে দৌড় দেওয়া যায় না, ওদেরকে খুশি করতে হয়, ওরা সহজ করে দেয়। তখন টিপুকে সে বলল, সেই বড় নথওয়ালি বলে, চল আমি যাচ্ছি তোদের সাথে, কথাটা অনেকটা ছাড়ি দেওয়ার মতো করে। টিপু উঠে দাঁড়ালো,
টিপু উঠে দাঁড়ানোর পরে সে দেখল পেছনের দিক থেকে সেই নোয়াতালিকে দেখা যায়, যার নাকে বিশাল বড় নথ। সেটা যাচ্ছে, তার পিছু পিছু টিপু। তার ভেতরে এবং টিপুর ভেতরে দূরত্ব এই মুহূর্তে হয়তো 10 হাত, বোঝা যায় না। কিন্তু এই নথ ওয়ালের আকার বড় জোর 4 ফিট, 4.5 ফিট। মাথার চুলগুলো যে খোপা দিয়ে বাঁধা তা কিন্তু অন্ধকারে সে বুঝতে পারে। কিন্তু এ কোনো নারী না, এ তো ভয়ঙ্কর জীব। এরা তো নারী না, এরা তো মানুষই না। দ্রুত, খুব দ্রুত বাড়তে শুরু করে, কারণ যে হাঁটছে সে তো মানুষ না, সে তার হাঁটছে না, সে তো উড়ছে। দূরত্ব একসময় এতটা পেরে গেল যে অন্ধকারের ভেতরে তাকে দেখা যায় না। কিন্তু টিপু জানে সেই গেরস্ত ঘরে পৌঁছে গেছে নতওয়ালি। কারণ এখন সে সেই গেরস্ত ঘরে যাবে, তাদেরকে আগে ভয় দেখাবে, তাদেরকে বাধ্য করবে বোকা হওয়ার জন্য অথবা তার কাছে সাবমিট করার জন্য। তারপরে তাদের উপরে এমনভাবে জাদু করা হবে অথবা মায়া দেওয়া হবে, যার ফলে টিপুর মতো লোকেরা সে বাড়িতে প্রবেশ করে সহজে ডাকাতি করে বেরিয়ে যাবে, কেউ বুঝবেও না। কোনো খুন না, কোনো কিচ্ছু না। কিন্তু হুক্কার নিয়ত ছিল আলাদা। হুক্কার কেন নিয়ত ছিল আলাদা তা পরে বলবো। হুক্কা সহ বাকি 6-7 জন মিলে টিপু একত্রিত হলো এক জায়গায়। সেখান থেকে তারা সেই গৃহস্থ ঘরের কাছে চলে যায়। সেই গৃহস্থ ঘরের কাছে চলে যাবার পর সেই গৃহস্থ ঘরের চালের উপরে মিনমিনে দেখতে বিশ্রী সেই নথওয়ালি অনেকটা সাপদের মতো বেহেবে ঠিক ছাদের এক কোণায় এসে বসলো। বসেনি, হামাগুড়ি দেওয়া। টিপু তো তাকে দেখছে। টিপু বুঝলো যে এই ঘরে ঢোকা যাবে, কিন্তু ঘরের সিট বা যেটাই হোক সেটা তো ভেতর দিয়ে দেওয়া। ওই সিটকানি হোক বা সেটা শিকড় হোক অথবা সেটা যেটাই হোক, দুটা লাথি মারতে সেটা একদম চুরমার হয়ে গেছে। ঘরের ভিতরে প্রবেশ করলো। ঘরের ভিতরে 2 জন নারী, 2টা শিশু আর এক বয়োবৃদ্ধ। তারা সবাই আতঙ্কিত এবং কেমন জানি তারা নিজেদের সেন্সে নেই। যত মালামাল লুট করার ছিল সব মালামাল তারা লুট করলো। এই মালামালগুলো কি ছিল জানেন? এক বিশেষ চাল, যে বিশেষ চাল সেই এলাকায় তখন উৎপাদন হতো না। মূলত ব্যবসা করার জন্য এই চালগুলো অন্য সদর থেকে এখানে আনা, অন্য জেলা থেকে আর কি। কিন্তু হয়তো এটা অন্য কোনো জায়গায় যেতেও পারতো, কিন্তু তা এখন ম্যাটার করে না। চালগুলো নিয়ে যাওয়াটা হচ্ছে আসল কাজ। ওরা সবাই চালগুলো নিয়ে যেতে শুরু করলো। পুরো বাড়ি থেকে চালগুলো নিয়ে যাওয়ার পরে তারা যে যার বাড়িতে ফিরে গেল। কিন্তু পরদিন একটা ঘটনা ঘটলো। পরদিন যখন মানুষজন জানতে পারলো যে এই বাড়িতে সিট কেটে ডাকাতি হয়েছে, মানে এরকম কোনো কিছু না, লোকজন আগে ভয় পেয়েছে তারপরে ডাকাতি হয়েছে, মানে এটা যখন জানাজানি হলো তখন মানুষের ভিতরে যখন অনেক অনেক ধরনের জল্পনা কল্পনা শুরু হলো। ঠিক তেমনি কারণ মানুষ তো অনেক ধরনের কথা বলে, মানে কেতা বিশ্বাস করবে না যে ভূত এসে ভয় দেখানোর পরে ডাকাত এসে ডাকাতি করেছে, কি হয়। তারপরও যাদের মালামাল তাদের বাড়িতে ছিল তারা আবার একটু সন্দেহ করতে শুরু করলো তাদেরকে। কিন্তু বিকাল নাগাদ একটা অঘটন ঘটলো। সেই জঙ্গলে হুক্কার লাশ পাওয়া যায়। সেই জঙ্গলে হুক্কার লাশ পাওয়া যায়। টিপুদের হিসাব হচ্ছে যে আমরা তো একসাথে সবাই বেরিয়ে গেলাম, তাহলে হুক্কার ঘটনা কি? ওই জঙ্গলে হুক্কার লাশ, আর ওই জঙ্গলে হুক্কার লাশ কেন? যার লাশই পাওয়া যাক না কেন, লাশের যদি কোনো অংশ খাওয়া যায় তাহলে বুঝতে হবে যে এটা ওই ভয়ঙ্কর নারীদের কাজ, ভয়ঙ্কর দর্শন সেই নারীদের কাজ। তখন টিপু আর জানা চিন্তা ভাবনা করলো না। হুক্কা মূল্য তো মূল্য, কি হয়েছে তাতে কোনো কিছু যায় আসে না কারোর। কিন্তু হুক্কা মূল্য কিভাবে তা বাকি সবাইও চিন্তা করতে লাগলো। আবার হুক্কার লাশ পাওয়া যাওয়ার পরে হুক্কার তো একটু চিহ্নিত ক্রিমিনাল,
হুক্কার লাশ পাওয়া যাওয়ার পরে আরও কিছু তদন্তের পরে জানা গেল যে হুক্কা সম্ভবত ওই ডাকাতির সাথে জড়িত। কারণ হুক্কার লাশ পাওয়া যায় যখন, হুক্কার মুখের ভেতরে কিন্তু ওই বিশেষ ধরনের চালগুলো পাওয়া গিয়েছিল, তার মুখের ভেতরে ঠুসে দেওয়া ছিল। ঘটনাগুলো কেমন জানি অদ্ভুত আর জটিল। আর মাস্টার সেই যে রাত থেকে যে সে এতটা হ্যালুসিনেশনে ভুগছিল, ওই অবস্থাতেই সে সারাটা রাত ওই উঠোনে পড়েছিল, তাকে কেউ সে ধরেনি। মাস্টারের আরেক চেলা এসে তাকে কোনো রকম জাগিয়ে মাস্টারকে নিজের বাড়িতে নিয়ে গেছে। প্রচন্ড জ্বরে আক্রান্ত মাস্টার। প্রচন্ড জ্বরে যখন একজন মানুষ আক্রান্ত হয় তখন তো মানুষ হ্যালুসিনেট করে, তাই না? মাস্টারের চোখ বন্ধ, মাস্টার হ্যালুসিনেট করছে। ওটা হ্যালুসিনেশন না, সেই হাতি কানওয়ালি এসছিল। সে হাতি কানওয়ালি এসছিল, সে তার বুকের উপরে বসা। সে হাতি কানওয়ালি তার বুকের উপরে বসে তাকে টেনে তুললো, তার দিকে যেন একটা হাসি দিল। সে যেন হাতি কানওয়ালি তাকে পছন্দ করে অনেক। হাতি কানওয়ালির চেহারাটা কেমন জানি বিদঘুটে হলেও ওর হাত বা বাকি শরীর দেখে কেমন জানি লাগে মাস্টারের। আর যাই হোক, পুরুষের ভেতরে কামনা বাসনা কখনো ভূত দেখলেও জেগে উঠতে পারে, এটা কঠিন নয়। ওই অবস্থাতে সে এক অদ্ভুত জিনিস দেখতে পায়। ওই হাতি কানওয়ালি তাকে দেখায় সে জঙ্গলে কিভাবে হুক্কা খুন হয়। হুক্কাকে কে যেন টেনে নিয়ে আসছে সেই জঙ্গলের ভেতরে। অদৃশ্য কেউ, যাকে দেখা যায় না, কিন্তু সে হুক্কাকে না খুব মারাত্মকভাবে টেনে নিয়ে এসছে। এবং ওই মারাত্মকভাবে সে টেনে নিয়ে আনার পরে হুক্কাকে শূন্যে তুলে প্রথমে নিচে মারা হয় বারবার। খুব অদ্ভুতভাবে শূন্যে বারবার উপরে উঠছে হুক্কা, আর বারবার নিচে পড়ছে, বারবার উপরে উঠছে, বারবার নিচে পড়ছে, বারবার পড়ছে, বারবার উঠছে। একসময় যখন নিস্তেজ হয়ে গেল সে, তাকে আর কেউ তুলে আছাড় মারেনি, কিন্তু এক অদৃশ্য শক্তি কোন দিক থেকে যেন অনেকগুলো সে দামি চাল এনে তার মুখের ভিতরে ঠুসে দিতে লাগলো। তখন ওই বাঁচি যতটুকু নিঃশ্বাস নেওয়া লাগে বাঁচার জন্য, অতটুকু নিঃশ্বাস নেওয়ার রাস্তা সেই চাল ঢুকিয়ে বন্ধ করে দিল সে। এবং ওই চালগুলো ঢুকিয়ে দেওয়ার পরে আপনি যদি চাল মুখের ভিতরে ঢুকিয়ে দিয়ে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দিয়ে আরও চাল ঢোকানোর ব্যবস্থা করতে পারেন, ঠিক ওই রকম করে যেন আরও কেউ এক অদৃশ্য শক্তি তার মুখের ভিতরে চাল ঢুকিয়ে দিচ্ছে। তারপরে কে জানি ওর গলা কেটে ফেলে, কে জানি ও শরীরের বিভিন্ন অংশে কামড় দিতে শুরু করে, কিন্তু কেউ সেখানে নেই, কাউকে দেখা যায় না, কাউকে দেখা যায় না। সেই হাতি কানওয়ালি তাকে সেই জায়গাটুকু দেখানোর পরে তাকে আবার তার বিছানার উপরে রেখে দেয়, আর তার মুখের উপরে এসে এক অদ্ভুত ধরনের তৈলাক্ত কিছু জিনিস ফেলে দেয়, যার স্বাদ অত্যন্ত তিতা। ব্যাস, মাস্টারের সকালের ঘুমটা ভাঙে একেবারে যে দুপুরে, সকালে যে ঘুম ভাঙার কথা সে তো সকালে ঘুমিয়েছিল, পরের দিন দুপুরে যে ভাঙে। অর্থাৎ মাস্টার হুক্কার খুনের ব্যাপারে জানে যে হুক্কাকে কেউ খুন করেছে, যে কিন্তু মানুষ না, অর্থাৎ এই জঙ্গলের ভেতরে যারা থাকে তাদের ভেতর থেকে কেউ। কিন্তু সে হুক্কার ব্যাপারে জানে, কিন্তু ঘটনা সে জানে না। সে জানে যে জঙ্গলে একজন খুন হচ্ছে, কিন্তু বাইরের খবর সে জানে না। বাইরের খবর জানতে তার আরো একটা দিন সময় লাগে পরে। আর টিপু, ওই যে বললাম, তার কোনো ইচ্ছাই নেই জানার আরে হুক্কা মূল্যে কি আর না মূল্যে কি, ওর তো আর এখানে কোন দায়ভার নাই। এমনকি তার ভেতরে এক ফোঁটা চিন্তাও আসেনি যে সে ধরা খাবে কিনা। কিন্তু তারা খুব আরামসে সেই চাল বা অন্যান্য জিনিসপত্র খুব আরামসে বিক্রি করে দেয়, যাতে করে তাদের কোনো সমস্যা যাতে না হয়, ভালো ইনকামও হয়। এদিকে ততদিনে মাস্টার জেনে গেছে যে এক বাড়িতে ডাকাতি হয়েছে, এবং পরের দিনই
এই হুক্কার লাশ পাওয়া গেছে ওই জঙ্গলে। তো মাস্টার সব কিছু মিলাতে পারলো, কিন্তু হুক্কাকে টেনে এনে ওইখানে খুন করার হিসাব সে মিলাতে পারছে না। তার উপরে সে জিন আর সালমাদের ব্যাপার তাকে আরো বেশি না অস্থির করে তুলছে। সে ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠছে অনেক। তার খুব তাড়া, তাকে একটা কাজ করতে হবে, যে কাজ না করলে হচ্ছে না। খুব তাড়া তার ভেতরে। কিন্তু এইদিকে এই হাতিকানওয়ালিকে দেখার পর থেকে তার ভেতরে আরো অশান্তি শুরু হয়। যদি হাতিকানওয়ালি বাধা দেয়, ওরা কিন্তু সেই মানুষের বাচ্চাটাকে খেয়ে ফেলেছে, রাখেনি, কোথাও আর খুঁজে পাওয়া যাবে না। আর ওদিকে ওই সালমাদের পরিবারের কেউ যেন মাস্টারকে এখন চিনতেই চায় না, কারণ নোংরামি ঢাকতে হবে। তো নোংরামি না ঢেকে যাবে কোথায়? ওই জিনের হিসাব মিলাতে পারছে না কোনো মতে মাস্টার। কিন্তু তারপরও তার অনেক কাজ, অনেক চাপ তার উপরে। ওদিকে টিপু ঘোড়াকে পেলেও লোভের ভিতর, মানে লোভ এমন এক জিনিস যা ভেতর থেকে জেগে উঠবেই। ঘোড়াকি রয়েছে, চিন্তা ভাবনা করলো যে আরো বড় দুটা দান সে মেরে একেবারে এই রাস্তা থেকে সে সরে যাবে। একদিন রাতের বেলা, সেদিন তার সাথে সে কোটও ছিল না, সে তামাকের কোটা, যে স্পেশাল তামাক ওই কোটার ভেতরে জুড়ত, যার ধোয়া বেরোতো। একা নিজের রাস্তা দিয়ে ফেরত আসছে রাতের বেলা। তো প্রথমে সে শুনতে পায় ঝিনঝিন, তারপরে সে শুনতে পায় ঝুনঝুন, তারপরে সে শুনতে পায় হাসি। ওই বড় নথবালি আশপাশেই আছে। হাসি কখনো উপরের গাছপালা থেকে, হাসি কখনো ডান কাঁধের পেছনের দিক থেকে, আবার একদম ঘাড়ের উপরে যেন কেউ নিঃশ্বাস ফেলছে। ওই নিঃশ্বাসে পুরো শরীর কেঁপে উঠছে শিহরণে। এদিক ওদিক তাকায় সে, টিপু এদিক ওদিক তাকায়, কিন্তু তারপরও টিপু বুঝতে পারে না যে কেন সে তার পিছু নিয়েছে। সমস্ত হিসাব তো মিটিয়ে দেওয়া। পাশ থেকে না হুট করে লাফ দিয়ে তার পথের উপরে একটা বাচ্চা মেয়ে উঠে আসে। বাচ্চা মেয়ে, ওর পেটের অংশটা দেখা যায় না, ওইখানে যে শিরদাঁড়াটা রয়েছে যেটা কোমর পর্যন্ত এসে পৌঁছেছে শুধু সেটা দেখা যায়। অর্থাৎ এও এই জঙ্গলে যে বাসিন্দা যারা, তাদের ভেতরের একজন। তাকে সে কি জানি সাধলো, টিপুকে সে সাধলো আর কি। তো টিপু সেটা দেখার চিন্তা না করে ওকে পাশ কাটিয়ে যখন যেতে যাচ্ছিল, তখন খপ করে সে মেয়েটা ওর একটা কাপড়ের টুকরো ধরেই এরকমটা শব্দ করে, মানে টিপু তুই যেতে পারবি না। টিপু তো বাদ কিচ্ছু করতে পারবে না এখন। টিপু ঘুরে তাকায়, আর ওই মেয়েটা টিপুর হাতে ওই জিনিসটা কি জানেন? ওইটা একটা তাবিজ। এই তাবিজের মানেটা কি? মানে কালো সুতো বাঁধা একটা তাবিজ, মানে সুতোটা ছিঁড়ে গেছে। এই তাবিজ দিয়ে সে কি করবে? আর মেয়েটা সেই জঙ্গলের দিকে নেমে গেছে, কেউ নেই। ওই তাবিজ নিয়ে টিপু নিজের বাড়িতে ফেরত আসে, রাতে ঘুমিয়ে পড়ে। কারণ তার এত কিছু ভাবার কোনো ইচ্ছেই নেই, কোনো দরকারই নেই। তার নিজের চিন্তা চেতনা শুধু একটাই, পয়সা কামাও, ধান্দা বাড়াও, এটুকুই তার। আর মাস্টার শরীর ঠিক হওয়ার পরে এবার সে মিশনে নামবে। ওই জিনের ব্যাপারে তার জানা খুব জরুরি, কারণ একটা খটকা তার ভেতরে কাজ করছে। মানে জিন আসবে, সে আশিকি করবে, আশিকি করার পরে সন্তান জন্ম নেবে, আর তার সন্তান এসে এই জঙ্গলের নারীরা খেয়ে ফেলবে, সে কেন উত্তর দেবে না, তাই না? এই প্রশ্নের উত্তর কি সে খুঁজছে আপনার মনে হয়? না। মাস্টার যেমন, তার চাইতে অন্য কিছু এখন আপনাকে আমি বলবো। এই মাস্টারই সব নাটকের মূল।
যাকে বাইরে থেকে দেখা যায় ভালো, সে হচ্ছে আসল শয়তান। সে দুই ধরনের সাধনা করে। এক হচ্ছে সে এক ধরনের দেবদের সাধনা করে, দেও 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 আর কি, যেই দেবদেরকে সে সম্ভবত সাধনার মাধ্যমে এই জঙ্গলে এনেছে, এবং এই দেওরাই সম্ভবত নারী দেও বা নারী রূপী দেও। এদের রূপটাই নারীদের মতো, কিন্তু এদের স্পেসিফিক অংশগুলো বিশ্রী, রূপও বিশ্রী, তাদের ফিচারগুলো বিশ্রী। এই এই নারীদেরকে সে নিয়ে আনার পরে হয়তো তারা কোনো সুবিধা হতে পারেনি, সে হয়তো আর সুবিধা করতে পারেনি বিধায়, কারণ নারীদের সাথে তো কথা বলে সে পারছে না। নারীরা তার ইন্টেনশন জানে, নারীরা সব কিছু বুঝে বুঝে বিধায় নারীরা তার সাথে কোনো মতেই ডিল করেনি। তো মাস্টার এখানে আর পেরে উঠতে পারেনি। এই জন্যই এই ঘটনাতে যখন শুরুতে আপনারা দেখবেন যে সে বাচ্চা কবরে দেওয়ার চেষ্টা করছিল, না না, সে সবার সামনে হিরো সাজার চেষ্টা করেছে, কিন্তু ওই বাচ্চাকে কবর রেখেই মাটি দেওয়া খুব সহজ ছিল, কিন্তু সে তা করেনি। সেই নিজেই বাচ্চাদেরকে ওই অভিনয়ের মাধ্যমে তাদের হাতে তুলে দিয়েছে। এন্ড অফ দ্য ডে ওই পরিবারের লোকজনও জানবে যে মাস্টার চেষ্টা করছে, বাচ্চাদের পায় নাই, মানে তাদের, মানে মাস্টার চেষ্টা করছে তাদের উপকার করার জন্য, তারা ধরে বাচ্চাকে চায় নাই। কিন্তু সালমার ভিতরে বাচ্চা আসলে কিভাবে? আপনার কি মনে হয় যে একজন জিন এসে সালমাকে পজেস করবে আর বাচ্চা চলে আসবে? এক্স্যাক্টলি না। এই বাচ্চা কার জানেন? মাস্টারের। শুনতে অদ্ভুত লাগবে, কিন্তু বাকি প্রক্রিয়া আমি আপনাকে বলবো না। ও, তার মানে আবার এই নয় যে মাস্টার সেই মেয়েকে মানে ওইভাবে কোনো কিছু করেছে, সেটাও না, কিন্তু আমি বলবো না। মাস্টারের না, আর যাই হোক, এই এই নারী দেহের প্রতি লোভ রয়েছে ভালো, এবং নারী দেহের প্রতি তার লোভ যেহেতু রয়েছে, ওই সালমার উপরে তার নজর পড়েছিল। এখন মাস্টারের না কৃতিত্ব রয়েছে, সে সাধনা করে যেহেতু ওদেরকে আনতে পেরেছে, তার একজনকে আনা তো খুব সহজ। আরেকজনকে সে আনলো, ওই বাড়িতে সে প্রেরণ করলো তাকে, ওই বাড়িতে সবার উপরে সমস্যা তৈরি করা হলো সেই জিনের মাধ্যমে, কারণ সে মাস্টার তাকে হুকুম দিয়েছে। তারপরে সে তার নারীদের সঙ্গ সে পাওয়ার চেষ্টা করতে লাগলো, পেয়েছেও। কারণ ঠিক এইখানে ঠিক যেইভাবে টিপু টিপু ঠিক যেইভাবে ওই ওই নারীদেরকে দিয়ে পুরো বাড়িতে মায়া ছড়িয়ে তাদেরকে প্রায় বশে আনে তারপরে ডাকাতি করেছে না, ঠিক ওই রকম ওই জিনকে দিয়ে পুরো বাড়ির উপরে প্রভাব ফেলে সে নারী দেহের উপরে তার যত রকমের কুচ্ছা মনোভাব রয়েছে সে সেটা করতো, এবং তার বদলতে সালমার ভেতরে বাচ্চা চলে আসে। কিন্তু সমস্যা কি জানেন? সমস্যা হচ্ছে যে এই বাচ্চা যখন চলে আসে, ওই যে নারী রূপী দেহ যারা, তারা ক্ষিপ্ত হয়, তারা ক্ষিপ্ত হয় মাস্টারের উপরে, বা মাস্টারের উপরে ক্ষিপ্ত হওয়ার পরে এখন মাস্টার তাদেরকে কি বলে জানেন? যেহেতু সবই শয়তান, এখানে কেউই ভালো নয়, মাস্টার তাদেরকে অফার করে যে বাচ্চা তোদেরকে আমি দিয়ে দেবে, খেনিস। এখন তারা কখনো নির্বনবাবু খায়নি, নির্বনবাবু তারা কখনোই খায়নি, কিন্তু অদ্ভুতভাবে ওই বাচ্চার পুরো শরীর কালো ছিল, শুধু চেহারা, চোখ, নাকের কিছু অংশ, ঠোঁট, এই গোলাকার কিছু অংশ একদম সাদা ছিল, বাকি সম্পূর্ণ অংশ হালকাতার মতো কালো। এই ব্যাপারটাই না এখন মাস্টারকে না কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। কেন জানেন? এটা একটা অশনি সংকেত। মাস্টারের মতো লোকের জন্য এটা একটা অশনি সংকেত। কেউ হয়তো কোনো কিছু করছে, বা সে এমন কোনো কিছুর মুখোমুখি হতে যাচ্ছে যেটা সে কল্পনাই করে নাই, আসলে সে কল্পনা করে নাই। ওই তাবিজ নেওয়ার পর থেকে টিপু প্রায় রাতে দুঃস্বপ্ন দেখত, বিভিন্ন রকমের দুঃস্বপ্ন। কখনো সে নদীর উপর দিয়ে একটা নৌকায় চড়ে বহু দূরে কোথাও চলে যাচ্ছে, যেই নদীর পানিতে রয়েছে অজস্র কাটামাথা। তারা তার দিকে তাকিয়ে হাঁ করে তাকিয়ে শব্দ করে, যেমন মাছ মুখে পানি নিয়ে ছড়ে মারে না অনেক সময়, ওইভাবে
ওই কাটা মাথাগুলো ওইভাবে পানি মুখে নিয়ে ছুঁড়ে মারে। এই একই স্বপ্ন যেমন সে দেখতো প্রায়, ঠিক তেমনি সে এমন একটা স্বপ্নও দেখত যে সে পড়ে রয়েছে কাদা মাটির মধ্যে এবং তার সামনে একটা বিশাল বড় মাছ, যে মাছের চোখের আয়তনই হবে হয়তো তার মাথার সমান, কিন্তু মাছ তার সামনে পড়ে রয়েছে একটু দূরে। আবার সে কিন্তু সেই মেয়েটাকে দেখতে পেত, যে ছোট্ট মেয়েটা। ওই ছোট্ট মেয়েটাকে সে যখন দেখতো, ছোট্ট মেয়েটা একটা তেনার মতো কাপড় পরে রয়েছে শুধুমাত্র, ওর পিঠের সেই শির দ্বারা, ওই শির দ্বারা চামড়ার বাইরে, অর্থাৎ মানুষের শির দ্বারাই, কিন্তু তার চামড়ার বাইরে। এরকম অদ্ভুত সব দুঃস্বপ্ন দেখত, কিন্তু তার কর্ম থেমে থাকেনি। সেই সেই কর্ম চলছে চলছে এবং একটা পর্যায়ে এলো এমন একদিন, যে দিনটা অত্যন্ত অত্যন্ত দুর্ঘটনাময় সবার জন্য। আবার দুর্ঘটনা নাও হতে পারে। কেন বলছি? এই সেই রাত, যে রাতে বৃষ্টি হচ্ছে। অবশ্য অতদিনে মাস্টার কিছুদিন পার করে ফেলেছে, তার সাধনা করার প্রয়োজন ছিল, যে সে একটা সাধনা শুরুও করে দিয়েছে এবং সে জানার চেষ্টা করছে এইখানে কি অন্য কেউ রয়েছে কিনা। এটা সেই রাত, যে রাতে টিপু শেষবারের মতো ডাকাতি করার জন্য বের হবে। এটা সেই রাত, যে রাতে মাস্টারের সাধনা পরিপূর্ণ হবে। যে মন্ত্র সে জপছে, সেই মন্ত্র সে কোথায় জপছে জানেন? ওই জঙ্গলেই। কারণ ওই জায়গার চাইতে নীরব এবং প্রতিকূল জায়গা অন্য কোথাও নেই। কারণ প্রতিকূল জায়গায় যখন মানুষ কোনো কিছু করে, তার উপরে সে সম্পূর্ণভাবে দৃঢ় প্রতিজ্ঞ থাকে সেই কর্মের উপরে। সেই প্রতিকূল জায়গায় সে যখন নিজেকে বেঁধে রেখেছিল চারপাশটায়, বেঁধে রেখেই যখন সে ওই জায়গায় বসে সাধনা করেছে দিনে আলো ফোটার আগ পর্যন্ত, সেই দেও নারীরা তার সামনে আসতো, তাকে খুবলে খাওয়ার চেষ্টা করত, কিন্তু কাছে আসতে পারতো না। কিন্তু সবার মধ্যে একটু একটু অদ্ভুত একজন রয়েছে। যেমন মায়াবিনী টিপুকে নিয়ে গিয়েছিল, তার নাকের নথ রয়েছে। যেমন ওই হাতি কানওয়ালি, ঠিক তেমনি এক ক্রুদ্ধ নয়নী রয়েছে। ওই ক্রুদ্ধ নয়নী কিরকম জানেন? তার চেহারায় প্রচন্ড রাগ, তাকিয়ে যে থাকে না, সেই তাকানোর ভেতরে রাগ, দৃষ্টি যেন জল চলে। সে সুযোগ পেলে আপনাকে ছিঁড়ে খাবে তা নয়, বরং হয়তো সে সুযোগ পেলে আপনাকে যদি সে ধরতে পারে, আপনাকে এমন শিক্ষা দিবে যে আপনি চাইবেন মরে যেতে। এরকম মনে হয়। মাস্টার প্রত্যেক দিন রাতে ওর দিকে তাকিয়ে থাকতো, আর ও মাস্টারের দিকে তাকিয়ে থাকতো। ক্রুদ্ধ নয়নী মাস্টারের দিকে এমনভাবেই তাকিয়ে থাকতো এবং রাতগুলো পার হতো। চারপাশে ওরা ঝিলমিল করতো, ঝলমল করতো, লাফাতো, গান গাইতো, অশ্রাব্য ঘটনা ঘটাতো, কত কিছু। কিন্তু মাস্টারের মতো লোক যারা সাধনা করে, তাদেরকে এই সমস্ত দিন পার করতে হয়, এই সমস্ত রাত পার করতে হয় তাদেরকে। কিন্তু এখানে অদ্ভুত ব্যাপার হচ্ছে এইটাই, যে এই দেবদের এনেছেও সে, আর এখন এই দেবদের সামনে রেখে সে আবার আরেকজনের জন্য সাধনায় ব্যস্ত। কিন্তু কথা হলো, এমন কে রয়েছে আশপাশে, এমন কারো অস্তিত্ব আশপাশে, যে পুরো ব্যাপারটাকে কিছুটা হলেও ঘুরিয়ে দিয়েছে। কারণ বাচ্চা কালো কিভাবে হবে এইভাবে, রাবার বা আলকাট্রার মতো এইরকম কালো কিভাবে হবে শুধুমাত্র অল্প একটু অংশ চেহারার, ওইটুকু ছাড়া? ভাবনার বিষয়, বড় ভাবনার বিষয়। কিন্তু সে তবুও তো সাধনা চালিয়ে যাচ্ছিল। এটা সেই বৃষ্টির রাত। সাধনাও শেষ হবে আজ, সাধনা শেষ হওয়ার কথা, আর টিপুও বের হবে। টিপুর উদ্দেশ্য সেই একই, ওই হাতি কানওয়ালির কাছে আসার। ওই আগের মতো করে এক হাত নিচে রেখে পরের হাত তার উপরে রেখে, তার উপরে দুই পায়ের পাতা রেখে ভর দিয়ে বসে
সে তাকে ডাকবে। গতবার তো মায়াবিনী উত্তর দিয়েছিল। সেও এই জঙ্গলে ঢুকেছে, বুঝো উদ্দেশ্য ওই হাতিকানওয়ালিকে ডাকার। যখন এই জঙ্গলে টিপু ঢোকে, টিপু না এক অস্থির অনুভূতি পায়, এক অস্থির অনুভূতি। যে অস্থির অনুভূতিটা এরকম, মানে মানে একটা, মানে তাকে এখান থেকে চলে যেতে হবে। ভালো লাগছে না, মানে ভয় না, ভালো লাগছে না, খুব দ্রুত করো, খুব দ্রুত করো, মানে এক অস্থিরতা তাকে ছেয়ে বসে। সবকিছু সে দ্রুত করতে চাইতে লাগলো, মানে এখনই এখনই, আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি এরকম। তাই সে জঙ্গলের ভেতরে সেইভাবে হাঁটছে। সে অস্থিরতা যেমন সে অনুভব করছে, ঠিক তেমনি সে অনুভব করতে পারছে বাতাসে কারোর উপস্থিতি। মানে বাতাসে কারোর উপস্থিতিতে টের পাবেন কিভাবে? কারণ আপনি যখন জঙ্গলে থাকবেন বা যেখানেই থাকুন না কেন, নজরগুলো চারপাশ থেকে আপনাকে দেখে, এবং যখন দেখে সেই অনুভূতি আপনিও পান। এই জন্য মনে হয় যে বাতাস আপনার দিকে তাকাচ্ছে, কারণ এই তাকানোর দৃষ্টিকোণ একদিক থেকে আসে না, এটা ঘূর্ণায়মান। এই জন্য মনে হয় যে বাতাস তাকিয়ে আছে। ওই অবস্থাতে ঠিক ওই যে মাটির মানুষের হাইটের সমপরিমাণ যে টিলাটা রয়েছে, সেই টিলার কাছে এসে সে পৌঁছায়, এবং সেই টিলার কাছে এসে পৌঁছানোর পরে সে যখন তার মতো করে আসন পেতে ওই যে হাতিকানওয়ালিকে সে ডাকতে লাগলো, তখন সে এক অদ্ভুত ধরনের শব্দ শুনতে পায়। কিছুটা মনে হবে যে শিয়ালের মতো। শিয়ালের মানে শিয়াল যখন এক ধরনের শব্দ করে, তারা যখন দুজন বা তিনজন বা একটা গ্রুপ একসাথে থাকা অবস্থায় ঝগড়া বিবাদ বা ওই খেলাধুলা করতে করতে যে ধরনের শব্দ করে, ওই রকম শব্দ, চিৎকার চেঁচামেচি নয়, ওই শব্দটা সে পায় ঠিকই, কিন্তু সেই শব্দটা কেন জানি তার মনে হয় যে মাথার উপর দিক থেকে আসছে। কিন্তু শর্ত হচ্ছে যে হাতিকানওয়ালিকে ডাকার সময় মনোযোগ বিঘ্ন করা যাবে না। আজ আবার মায়াবিনীও সাড়া দিচ্ছে না। জঙ্গলটা কেন জানি একেবারে মনে হচ্ছে অন্য কারোর নিয়ন্ত্রণে। ওদিকে মাস্টার সাধনা করতে বসেছে। সে বৃষ্টি যে আসবে সেটা সে টের পাচ্ছে, এবং সাধনার সময় বৃষ্টি এলে তা তাদের জন্য অনেক সময় প্রতিকূল হয়ে পড়ে, আবার অপ্রতিকূল হয়ে পড়ে। মাস্টারের ক্ষেত্রে এই সময়টা হচ্ছে অত্যন্ত বিপজ্জনক, কারণ সে নিজেকে যেভাবে বন্দি করে রেখেছে, এই বন্দির অবস্থাটুকু ভেঙে যেতে পারে বৃষ্টির পানির কারণে। ভেঙে যেতে পারে, ভাঙবে যে তা নয়, ভেঙে যেতে পারে। এবং এমন একটা রাত আজ, যেই রাতে তার সাধনা পূর্ণ হওয়ার কথা, সেই রাতে যদি বৃষ্টি হয়, তাহলে যার জন্য সে সাধনা করেছে সে রাগান্বিত হতে পারে, কারণ বৃষ্টি সকলের জন্য নয়। তার উপরে সে যখন আজ এই সাধনা করতে বসেছে, আছে কিন্তু হাওয়া বাতাস কেমন যেন অন্যরকম। আর তার চেয়ে বড় কথা, ওরা কিন্তু আজ নেই কেউ, সে নারী দেওরা কেউ আজ নেই, ওরা আজ এখানে কেউ নেই। এবং এটাই প্রমাণ করে যার জন্য সে সাধনা করছে তার উপস্থিতি আজ এখানে। হয় তার উপস্থিতি রয়েছে, নয়তো তার সেই গোলামদের, মানে আমি আপনাদের বোঝানোর জন্য বলছি, নয়তো তার গোলামরা আশপাশে পাহারা বসেছে, যাতে তাদের মালিক এখানে সহজে আসতে পারে, যে সাধনা করছে তার টাকায় সাড়া দিয়ে। এখন মাস্টার তার সাধনা করে যাচ্ছে করে যাচ্ছে করে যাচ্ছে, আচমকা ওর কানে সালমার ডাকটা ভেসে আসে, এবং সালমা ওর চোখের সামনে এসে দাঁড়ায়। মন্ত্র জপছে ঠিকই, এবং ও জানে যে এটা হচ্ছে সে পরীক্ষা, কারণ যারা মালিকের গোলাম তারা পরীক্ষা করবেই, যারা মালিকের সৈন্য সামন্ত তারা তো পরীক্ষা করবেই। কিন্তু এটা আসলে সালমা মানুষ। এখন সে সেখানে দাঁড়ানো অবস্থা তাকে বারে বারে প্রশ্ন করে যাচ্ছিল যে সে কেন তার জীবনটা নিয়ে ছিনিমিনি খেলো, কেন। কিন্তু সে কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না, এবং যত সে প্রশ্ন করছে, যত সময় যাচ্ছে, তত মাস্টার বুঝতে পারছিল যে মেয়েটা এখানে আসলে জীবন্ত মেয়ে, এ কারোর রূপ ধরে আসেনি। এবং জীবন্ত অবস্থায় সে, কিন্তু কার ইনফ্লুয়েন্সে সে এখন, কে তাকে চালাচ্ছে যে এইভাবে সে প্রশ্নের পর প্রশ্ন করেই যাচ্ছে।
সালমা সে প্রশ্ন করছে করছে, এমনকি চিৎকারও করছে। এদিকে বৃষ্টি পড়ছে জোরে জোরে। সে চিৎকারও করছে এবং একটা সময় একটা মানুষের গলা যেভাবে ভেঙে যায় চিৎকার করে, কথা বলতে বলতে সালমার গলা ভেঙে গেছে। ওই ভেঙে যাওয়া গলা এবং এই যে ছোট্ট একটা মেয়ে, এই ছোট্ট একটা মেয়ে যখন ৩০-৩৫ বছর বয়সী মহিলাদের মতো করে কথা বলতে শুরু করে, মানে সেই আচরণ দেখাতে শুরু করে, একটা সময় মাস্টারের জন্য তার প্রচণ্ড বিরক্তিকর হয়ে ওঠে এবং ওই কিছু সময়ের জন্য সে ভুলে যায় যে সালমা বা সে যেখানে কোনো সাধনা করছে, এই পুরো ব্যাপারটা সে ভুলে যায়। তার কাছে মনে হয় যে সালমা তাকে অপমান করছে। সে নিজের বন্দি রেখার ব্যাপারে খুব ভালো করে জানতো। সেই বন্দি রেখার ভেতরে সে যখন সালমাকে দেখতে পায়, তখন তো আরও সহজ হয়ে যায় তার জন্য। সে উঠে দাঁড়ায়, ১ কদম সামনে নিল, ২ কদমের সময় পা উঁচু করলো, ৩ কদমের সময় মেয়েটাকে জোরে লাথি মেরে বেড়ে ফেলে দিল। তার যে বন্ধনী রেখা রয়েছে, সে বন্ধনী রেখার উপরে তার নজর রয়েছে। মেয়েটা পড়ে গেল এবং ব্যথায় সে কোকাতে লাগলো, কারণ লাথিটা সে মেরেছিল পেটে। এবার মেয়েরা যখন কান্না করতে শুরু করলো, ওই বৃষ্টির ভেতরে এই মেয়েটার কান্না টিপুর কানে যেয়ে পৌঁছায়। এখন টিপুর কানে যখন এই মেয়েটার কান্না যেয়ে পৌঁছায়, টিপু তো সেই টিলাতে। এই যে বৃষ্টি হচ্ছে জঙ্গলের ভেতরে, কখনো কিন্তু সাউন্ড অ্যাম্প্লিফাই করে দূরে যাওয়ার কথা নয়, কারণ বৃষ্টিতে শব্দ হয় প্রচুর জঙ্গলে। কিন্তু এই বাচ্চাটার যখন চিৎকার টিপুর কানে যায়, ওর ভেতরে তো আগে থেকে অস্থিরতা কাজ করছিল, ওই চিৎকারে ওর ধ্যান পুরো বদলে যায়। ও এখানে নিশ্চল সেই হাতি কান ওয়ালির সাথে, মানে ওই যে ডিল করে তারা ডাকাতি করবে, উল্টো এইখানে সে বাচ্চার শব্দ শুনতে পাচ্ছে। এখন ওদের যে গ্রুপ, এই গ্রুপের মধ্যে ২-১ জন রয়েছে যারা একটু চরিত্রহীন, যেমন হুক্কা ছিল। আজ তো সবার একসাথে একত্রিত হওয়ার কথা, এখন এদের ভিতর থেকে কেউ কি বদমাশি করছে কিনা। আর যাই হোক, টিপু কিন্তু এগুলো পছন্দ করে না। যাই হোক, টিপু শুধু ধান্দার বাইরে অন্য কোনো কিছু তার কোনো আগ্রহই নেই। সে সবাইকে ওই ধান্দার ভেতরেই রাখতে চায়, ধান্দার বাইরে হিসেবে তার সাথে কারো সে চলেও না। ওই আসন সে ভঙ্গ করে এখন ওই শব্দ কোন দিক থেকে আসে সে সেই তালগুলো চলছে। শব্দ একবার মনে হয় ওদিক থেকে, আবার মনে হয় এদিক থেকে, আবার মনে হয় ওদিক থেকে। একটা সময় হুট করে মনে হলো যায় সেই মেয়েটা, কারণ পেছনের দিক থেকে ওই যে শিরদাঁড়া বাইরে বেরিয়ে রয়েছে, ওই মেয়েটা তাকে ইশারা দিল। মানে ইশারা যেদিকে দিল, টিপু কিন্তু সেদিকে ছুটতে লাগলো জঙ্গলের ভেতরে। এদিকে মাস্টার, সে যে ওই যে তার নিজের ওই আসনে যে সে যে বসেছে, বসার পর থেকে সে এই মেয়েটার কান্নায় বা কোতানির শব্দে কোনো কিছুতেই সে কনসেন্ট্রেট করতে পারছে না তার সাধনার উপরে। ওই অবস্থাতে হঠাৎ তার মাথার উপরে না এক অদ্ভুত ধরনের গরম তরল পড়তে শুরু করে। গরম তরল যা তার চেহারা বেয়ে আসার পরে সে যখন হাত দেয় এবং নাকে একবার শুকে, সে বুঝতে পারে এ হচ্ছে রক্ত, তাও তাজা রক্ত। সাধনা ভঙ্গুর হতে যাচ্ছে, বরং আরো বিপদ সামনে বাড়তে পারে। সালমা, ও যদি প্রেত হতো, ও যদি জিন হতো, ভূত হতো, দেহ হতো, দানব হতো, ওর কোনো সমস্যা হতো না। কিন্তু সালমা তো এইখানে আসলেই মেয়ে, আসলেই মানুষ। এবং এই যে শব্দগুলো করছে, ও যে ব্যথায় কান্না করছে, ওর সাধনার মারাত্মক ক্ষতি হচ্ছে কি, এই জন্য সে উঠে যায়। উঠে বাইরে যে সালমাকে টেনে, ইচ্ছে ছিল যে দূরে ফেলে দিয়ে আসার, কিন্তু ঠিক গণ্ডি রেখা পার হওয়ার কাছাকাছি আসতে আসতে তার মনে পড়ে এই গণ্ডি রেখার বাইরে গেলে তো সে শেষ। হোক সালমা জীবিত, হ্যাঁ সালমা মানুষ, কিন্তু সে যদি এই গণ্ডি রেখার বাইরে পা দেয় আজ রাতে, আশপাশে তো ওই টাইনিগুলো নেই, মানে সেই নারীদেও, ওই নারীদেওরা যদি খোপ মেরে বসে থাকে বাইরে ওর জন্য। এমনিতেই প্রচণ্ড রাগ ওরা, ওদের রাগ সামলানোর জন্য, একটু ঠান্ডা করার জন্য সেই বাচ্চাকে সে ওদেরকে দিয়ে দিয়েছিল। তারপরও আজ আবার এই জঙ্গলে এসে সে যখন বারবার এই সাধনা পালন করে যাচ্ছিল, সেই ক্রুদ্ধ নয়নে কিন্তু তার দিকে তাকিয়েছিল, তাই না?
সে ক্রুদ্ধ নয়নের ব্যাপারে সে কিন্তু একটা ব্যাপার ভালো করে জানে, সেই ক্রুদ্ধ নয়নী অত্যন্ত বিপজ্জনক। সে যদি ধরে সে খুন করে ফেলবে তাকে, তাকে এমনভাবে খুন করবে, তাকে জীবিত রাখা অবস্থায় তার পেট থেকে নাড়ি বুড়ি সব টেনে বের করা হবে তার চোখের সামনে, তারপরে ভয়ঙ্কর মৃত্যু। হয়তো নিজেকে ওই ভয়ঙ্কর রূপে দেখে হয়তো মানুষ মারা যাবে। ওই ক্রুদ্ধ নয়নের ব্যাপারে সে এর চেয়ে তো আরো বেশি জানে। ওই ক্রুদ্ধ নয়নী নিজের মুখ হাঁ করে সবার আগে তার মুখ থেকে জিভ বা টান দিয়ে ছেড়ে নেবে, অর্থাৎ সে ক্রুদ্ধ নয়নী নিজের মুখ ওই ব্যক্তির জিহ্বাকে টেনে নিয়ে আনার জন্য ব্যবহার করবে। তারপরে সেই লোকের সামনে তার জিভ সে চিবিয়ে চিবিয়ে খাবে। ওই লোক তো তখন কোনো কিছু করার স্টেটে থাকবে না। চিবিয়ে চিবিয়ে যখন সে খাবে, খাওয়ার পর তার অন্যান্য অর্গান ধীরে 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 বের করতে থাকবে যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু না হয়। কিন্তু তার মানে এই নয় যে ধাম ধাম করে সে অর্গানগুলো বের করবে। ক্রুদ্ধ নয়নের ব্যাপারে সে ভালো করেই জানে। সে লিভার পছন্দ করে অত্যন্ত বেশি, এই জন্য যে সে লিভারে যখন কামড় দেবে ব্যথা তো সে পাবেই, ব্যক্তি তো সে ভয়ঙ্কর কষ্ট পাবেই, তাও মরতে দেরি হবে তার। লোকের লিভারের পাশ কেটে সে লিভার ঠিকই বের করে খাবে এক কামড় ওই লোকের সামনে। ওই লোক অজ্ঞান হওয়ার সময় তার লিভারে কিছু অংশ সে দেখবে যে কেটে যাচ্ছে, শখ থেকে বের হয়ে সে দেখবে যে তার লিভারই তার চোখের সামনে কামড়ে খাচ্ছে। আবার সে ব্যথা টের পাবে, অত্যন্ত মারাত্মক যন্ত্রণা, তারপরে তার মৃত্যু হয়ে যাবে হার্ট অ্যাটাকেই। ক্রুদ্ধ নয়নী হয়তো আশপাশে, কিন্তু সালমাকে থামানো অত্যন্ত প্রয়োজন। যদি সালমাকে না থামানো যায় তাহলে সাধনা পুরোপুরি বিঘ্ন হয়ে যাবে। এখন মাস্টারের মাথা না একদম খারাপ হয়ে গেছে, তো সে আশপাশে খুঁজছে। তার একটা কলস ছিল এখানে, তার ইচ্ছা ছিল একটাই যে কলসটা ছুঁড়ে যদি সালমান মাথা মারা যায়, যদি অজ্ঞান হয়, তাহলে সে দ্রুত এটা শেষ করতে পারবে। তারপরে এই বেজন্মার সাথে যা করা সে করবে। দরকার পড়লে এই জঙ্গলে সে মাটি খুঁড়ে একে জিন্দা পুঁতে দিয়ে যাবে, কারণ জঙ্গলে পুঁতে দিলে কেউ জানবে না যে জঙ্গলে মানুষকে পুঁতে রাখা হয়েছে। এমনিতেই এই জঙ্গলে লাশ পাওয়া যায় অনেক। এদিকে টিপু সেই শব্দের পেছনে কিন্তু সে ছুটে যাচ্ছে। এই অন্ধকারের ভেতরে, বৃষ্টির ভেতরে, জঙ্গলের মধ্যে কি চলাফেরা করা সহজ? তার উপরে এতটা অস্থির হয়ে উঠলে সে অস্বাভাবিকভাবে অস্থির হয়ে আছে। কেন এই পরিমাণ অস্থির সে নিজেও জানে না, কিন্তু সে কিভাবে কিভাবে জানে ঠিক ওই জায়গায় যে পৌঁছে যায়। যেইখানে পৌঁছে যাবার পরে সে দেখতে পায় মাটির উপরে পড়ে রয়েছে কে জানি, একটু ছোট মতন দেখতে, কারণ অন্ধকারে তো কারোর লিঙ্গ বোঝা যায় না কণ্ঠস্বর শোনা না গেলে। আবছা দেখা তো সুযোগই নেই জঙ্গলের ভেতরে। বললাম না যে একটু একটু কি কি জানি দেখা যায় তার ভেতর দিয়ে। এই বৃষ্টির ভেতরে, জঙ্গলের ভিতরে কিভাবে একটা মানুষ যেতে পারে কোথাও? কিন্তু অপর দিকে একটু ঝকমক করে কি জানি, ওই যে একটা কলস ছিল। একবার যখন বাইরে বজ্রপাত হলো, দূরে সেই আলোর যে একটা ছটা আসলো, সেই আলোর ছটায় একটা দেহকে সে পড়ে থাকতে দেখে। যে দেহটা সেটা মাথা নেই, কেবল ওই একবারের বজ্রপাত। ওইখানে সে ওই বজ্রপাত তখন দেখতে পায় যে মাটিতে যে পড়ে রয়েছে তার কাপড়ের ধরন দেখে মনে হয় যে সে একটা বাচ্চা মেয়ে, 10, 11, 12 বছরের। ওই অবস্থায় সে মেয়েটাকে ধরলো। মেয়েটা তখনও শব্দ করছে এক ধরনের। মেয়েটাকে নিয়ে সে দৌড় দিল যত দূর পর্যন্ত সে আলোর একটু ভাব বুঝতে পারে, কারণ নিকষ অন্ধকারের ভেতরেও জঙ্গলের ফাঁক দিয়ে যদি আকাশকে দেখা যায় রাতের বেলা, যতই বৃষ্টি হোক না কেন, বজ্রপাত তো হচ্ছে সাথে, ওই আলোর ছটায় ওই জায়গাটায় যে একটা ওপেন স্পেস আছে সেটা বোঝা যায়। সে দৌড়ে গেল মেয়েটাকে নিয়ে, টেনে হিঁচড়ে মেয়েটাকে সে বাইরে নিয়ে এলো। ওই জঙ্গলের এক গেরস্ত বাড়ির পাশে মেয়েটাকে রেখে সে নিজেই ভোঁদর দেয়। উপায় নেই,
সে জানে না কার মেয়ে, কিন্তু তাকে দৌড় দিতে হবে। সে যখন দৌড় দিচ্ছিল সে অদ্ভুতভাবে লক্ষ্য করেছে তার সাথে সাথে সে মেয়েটাও দৌড় দিচ্ছে। কোন মেয়েটা জানেন? যে মেয়েটাকে সে উদ্ধার করে এনেছে সে না, ওই যে মেয়েটাকে দেখা যায় যে পিঠের হাড় যে বাইরে বেরিয়ে রয়েছে, সেই মেয়েটাও ওর সাথে সাথে দৌড় দিচ্ছে। আজ আর ডাকাতির সেই প্ল্যানে যাওয়া তো সম্ভবই না। নিজে বাড়ি সে পৌঁছে গেল। বিছানায় শুতে শুতে সে টের পেল যে তার গায়ে ভীষণ জ্বর। যখন সে ঘুমিয়ে পড়ে সে স্বপ্ন দেখে। সে স্বপ্ন দেখে যে একটা লোক বসা একটা মেয়ে সামনে পড়ে রয়েছে। বৃষ্টি হচ্ছে চারপাশে। এক অদ্ভুত মন্ত্রের শব্দ, যেন একটা কণ্ঠ নয়, দুইটা কণ্ঠ নয়, 10টা 20টা 30টা 40টা অত্যন্ত মায়াবহ এমন এক কণ্ঠস্বর সবাই একই ধীর তালে মন্ত্র পড়ে যাচ্ছে। ঠিক কিভাবে ধীর তালে তালে এসে মন্ত্র পড়ে যাচ্ছে সবাই, ওই মন্ত্র সে শুনতে পাচ্ছে। ওই মেয়েটার পাশ দিয়ে একটা ছায়া এলো, ওই ছায়াটা একেবারে ছুটে গেল বসে থাকা মানুষটার কাছে। কেন জানি মনে হলো যে দুইটা হাত একত্র করে যদি আমরা হাতের কবজিগুলোকে আলাদা করে ফেলি, যেমন একটা বড় হা বা মুখের মতো সৃষ্টি হয়, ওইরকম বড় একটা হা, এই যে ধোঁয়াটা, সেই ধোঁয়াটার থেকে একটা বড় একটা হা বেরিয়ে এলো এবং সেই বড় হা করা মুখ ওই লোকটার মাথাকে নিজের মুখের ভেতরে নিয়ে নিল। আর কেমন যেন একটা অদ্ভুত শব্দ হলো। শরীর কাটা মাথা, মাথাবিহীন শরীর যেভাবে থরথর করে কাঁপে, ওই শরীরটা পড়ে গেল শুধুমাত্র এবং থরথর করে কাঁপতে লাগলো। রক্ত বেরিয়ে পড়ছে ছিটকে এদিক সেদিক। আর সে ছায়াটার মুখ থেকে থুতু মারার মতো করে মাথাটা ফেলে দিল। সেই ছায়াটা আবার মিলিয়ে গেল মাটির ভেতরে, কিন্তু তখনও এইভাবে মন্ত্র পড়ে যাচ্ছে, মন্ত্র পড়ে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। হঠাৎ সে ওই তিনজনকে দেখতে পায়, ওই হাতি কানওয়ালি, ওই ক্রুদ্ধ মায়াবিনী, না মায়াবিনী আর ওই ক্রুদ্ধ নয়নী, এই তিনজনকে সে দেখতে পায়। মায়াবিনীর নাকের কিন্তু বিশাল বড় মহিষের নথ লাগানো। ওরা কি জানি বলার চেষ্টা করছে ওকে স্বপ্নে, কিন্তু তখন স্বপ্ন ভেঙে যায় ওর। একটা বিকট বজ্রপাতের শব্দে ওর ঘুম ভেঙে যায়, আবারও সে ঘুমায়। এবার সকালে ঘুম থেকে ওঠার পরে আসল খবর সে পায়। আসল খবর কি? ওই বৃষ্টির ভেতরে সালমা নাকি হুট করে পাগল হয়ে গিয়েছিল ঘরের ভেতরে, হুট করে পাগল হয়ে গিয়েছিল। সালমার মা বাবা কেউ সালমা কাটাতে পারে না। সালমা নাকি কি জিনে ধরার মতো এক ধরনের মন্ত্র পড়ছিল সমানে, আর অদ্ভুতভাবে কি কেমন জানি মানে কি ধরনের কথাবার্তা এবং কেমন জানি শরীর ঝাঁকাচ্ছে সে। তার সাথে কেউ বেরিয়ে উঠতে পারেনি। সে ওই ঘর থেকে বেরিয়ে যায় রাতের বেলা বেরিয়ে যায় ঠিকই। এখন রাতের বেলা ঝড় এবং বৃষ্টি হচ্ছে একসাথে, লোকজন খুঁজবে কিভাবে? তার উপরে তাকে তো এমন ভাবে ধরেছে দেখে মনে হয় যে যেন জিন তাকে ধরেছে। সালমার তো কোনো খোঁজ নেই। এখন আবার ওই একই রাতে অন্য আরেক, মানে এই মহল্লার ওই গ্রামের অন্য আরেক সাইডের এক বাড়ির পাশে রাতের বেলা কান্না শোনা যায় মহিলার, মানে বাচ্চা মেয়ের। তারা তো আতঙ্কিত হয়ে পড়ে। তারপরে সবাই মিলে ওই বৃষ্টির ভিতরে বের হয় এবং তারা দেখতে পায় যে সালমা ওইখানে পড়ে রয়েছে তাদের বাড়ির মূল রাস্তার পাশে। তখনও ওর ভেতরে কেমন জানি কান্নার মতো অবস্থা, মানে মুখ দিয়ে ওই কান্নার শব্দই বেরিয়ে আসছে শুধু। এখন সালমাকে পাওয়া গেছে ওই বাড়িতে
সকালবেলা থেকে যখন ওর হুঁশ ফিরল মোটামুটি, তখন থেকে সালমা ঠিক এটা একটা গ্রামের মানে সকালকার আলোচ্য বিষয়, যেটা প্রত্যেকটা ঘরে ঘুরে গেছে। বিকেল নাগাদ এই সমস্ত সংবাদ পরিবর্তন হয়ে যায়। ওই জঙ্গলে মাস্টারের মৃতদেহ পাওয়া যায়, কাটা মাথা, মাথা আরেকখানে পড়ে রয়েছে, বডি পড়ে রয়েছে, বডির পাশে একটা কলস। মাস্টারের মাথা পাওয়া যায় এবং ওই অবস্থাতেই কোনো মতে তারা মাস্টারকে দাফন দিয়ে দেয় রাতের ভেতরে। ওই কাটা মাথা রাখার মতো সাহস কারো ছিল না এক রাত। টিপুর জ্বর কিন্তু ভালো হয়নি, সময় নিচ্ছিল ঠিক হতো। একটা পর্যায়ে যখন আর জ্বর বেশি সহ্য করতে পারছে না, তখন টিপু আবারও ওই জঙ্গলে যায়, সেই টিলাটার কাছে, এবং সেইভাবে হাতের উপরে হাত রেখে তার উপরে বসে সে তার সেই মন্ত্র বা যেটাই সে বলে সেটাই আওড়াচ্ছিল। উদ্দেশ্য ছিল একটাই, ওই হাতি কানওয়ালির সাথে যোগাযোগ করার। এবার তার সামনে হাতি কানওয়ালি আসে। হাতি কানওয়ালির চেহারার ভেতরে বয়স্ক নারীর ছাপ রয়েছে, অনেকটা মায়ের মতো, কিন্তু মায়ের মতো মনে হলেও ওর চোখগুলো যেমন জল জল করে, ওর মুখের ভেতরে সবসময় টপটপে রক্ত লেগে থাকে। কারণ যখন হাঁ করে বা কথাবার্তা বলে, তখন প্রত্যেকবারই নাকি সেটা খেয়াল করে টিপু। এবারও টিপুর সামনে সে হাজির হয় এবং টিপুকে সে বলে, এইবারই শেষ। টিপু এবারে শেষ এই কথা শোনার পরে কিছু একটা যে তাকে উপহার হিসেবে দিবে, সেটা আজ সে দিতে পারছে না। কারণ এইখানে আসার সময় সে মনের ভুলে নিজের সাথে করে কোনো কিছু নিয়ে আসেনি। এমন জিনিস যা আসলে নিজের কোমরের কাছে লুকিয়ে রাখে, সে বের করে তাদের হাতে দেওয়ার পরে তারা তা খায় এবং খুশি হয়, যেমনটা ওই মায়াবিনীর সাথে হয়েছিল। হাতি কানওয়ালি যখন বুঝতে পারলো ওর কাছে দেওয়ার মতো কিচ্ছু নেই আজকে, তখন হাতি কানওয়ালি তাকে ইশারা দিল তার আঙ্গুল দেওয়ার জন্য। এখন টিপু এই কথাটা চিন্তা করলো শুধু যে শুধু আমি আঙ্গুল দিব কিভাবে আমার, ঠিক সেই মুহূর্তে টিপুর বাম হাতের এক আঙ্গুলে কামড় দিয়ে বসে সে ভয়ঙ্কর দর্শনারী। কামড় দিলেও সে আঙ্গুল ছিঁড়তে পারেনি, কামড় লেগেছিল, সে হাত সে ছাড়া দিয়ে ছাড়িয়ে নেয়। তারপরে টিপু দেয় দৌড়। টিপু সে জঙ্গল থেকে যে এলো পাথারিভাবে দৌড়ে যে বের হবে, সেই রাস্তা সে খুঁজে পাচ্ছে না। অন্ধকারে কোথায় রাস্তা পাবে সে? আর শরীর খারাপ, প্রচন্ড অসুখ। টিপু মনে করেছিল যে আজকে এখান থেকে সে জিন্দা বেরোতে পারবে না, কিন্তু তারপরেও সে জিন্দা বের হয়। কারণ সেই যে বাচ্চা মেয়েটা যার পিঠের পেছনে হাড় বেরিয়ে রয়েছে, স্পাইন, সে বাচ্চা মেয়েরা ওকে রাস্তা দেখাতে শুরু করে। এবং যেই মুহূর্ত থেকে রাস্তা দেখাতে শুরু করে, ঠিক সেই মুহূর্ত থেকে পেছনে তো দাবিয়ে আসছিল ওকে ধরার জন্য। তখন গালাগালিও শুরু হলো একই সময়, এবং ভয়ঙ্কর দর্শন, গা শিউরে ওঠা মতো শব্দ এবং বাক্য তারা ব্যবহার করছিল। ওই মেয়ের বদলতে সে সেই জঙ্গল থেকে বেরিয়ে আসে সেই দিন। দুঃস্বপ্ন দেখেছে প্রচুর, দৌড়ে গিয়েছে এক কবিরাজ থেকে আরেক কবিরাজ, কবিরাজ থেকে আরেক কবিরাজ, এইভাবে দৌড়ে দৌড়ে যেতে যেতে একটা সময় পার করার পর থেকে আসে দুঃস্বপ্ন দেখে না, কেউ তার পেছনে চলেও না। এমনকি সেই মেয়েটাকেও সে দেখে না, ওই যে বাচ্চা মেয়েটার মতো যার পিঠের পেছনে হাড় বেরিয়ে রয়েছে। কিন্তু টিপুর কথা হচ্ছে একটাই, যে এত কিছু খায়ে শেষ পর্যন্ত তার আঙ্গুলের পেছনে তারা কেন পড়ে গেল? অন্য কোনো কিছু তো চাইতে পারতো। তারপরও টিপু আর এই রাস্তা আগাবে না।
এই রাস্তাও আগাবে না, আর সেই ডাকাতিও সে ছেড়ে দেবে, কারণ জীবনের প্রতি টান তার আসতে শুরু করেছে মাত্র। ওই জঙ্গল আস্তে আস্তে আরো মানুষের যাওয়া আসা কমে যায়। ওই জঙ্গল আস্তে আস্তে অ্যাবান্ডন হয়ে পড়ে, চারপাশের ঝোপঝাড় আরো মাত্রার অতিরিক্ত বাড়তে শুরু করে। মানুষজন আশপাশ দিয়েই হাঁটে না, আর জঙ্গলের ভিতরে যাবে তা তো দূরের কথা। তবুও একদিন আরেকটা ঘটনা ঘটে। এক নারীর একটা ছাগল আর একটা বাছুর হারিয়ে যায়। ছাগল এবং বাছুর হারিয়ে যায়, এবং ওই ছাগল এবং বাছুর একেবারে ওই জঙ্গলের কাছে পর্যন্ত যে এসছে, বা ওই রিজনে যে ছিল, বা ওই এলাকাতে বা ওই অংশটুকুর ভেতরে যে ছিল, সেইটা পাক্কা বোঝা যায়। এখন মহিলা অত্যন্ত অস্থির হয়ে উঠেছেন, এবং ভেতর থেকে মানুষের যেমন সবকিছু উল্টে পাল্টে যায়, তার প্রিয় জিনিসের খোঁজ না পেলে মানুষ তখন যেরকম যে কোনো রিস্ক নিতে রাজি হয়, এই মহিলা জেনে শুনেও এই জঙ্গলের ভেতরে ঢোকার রিস্ক নেয়, এবং সে জঙ্গলের ভেতরে ঢুকে। মহিলার কথা হচ্ছে, এই জঙ্গলের ভেতরে পরিবেশই অন্যরকম। উপরে গাছপালা যেন একটা ছাউনির মতো, ভেতরে তো এটা বিশাল বড় রুম, জঙ্গলটাই যেন বিশাল বড় রুম, এক রুমের এক বিশাল জঙ্গল। অবস্থা ভেতরে এমন, সে যখন ঝোপঝাড় ডিঙ্গিয়ে ওই একটু ভেতরের দিকে তাকানোর চেষ্টা করছিল, তখন সে তার ছাগলটাকে দেখতে পেয়েছিল, এবং কি করবে না করবে বুঝতে না পেরে সে পিছু নিয়েছিল। সে তার ছাগলের নাগাল পেয়ে গিয়েছিল, কিন্তু বাছুরের উপরে অনেকগুলো অদ্ভুত ছায়া, যে ছায়াগুলো দেখতে বিশ্রী, তারা বাছুরের পিঠের উপরে তাদের মুখ হা করে বাছুরকে শুধু কামড়ে ধরেছে মাত্র। 4 জন 5 জন বা 6 জন 7 জন। চেহারা তো মহিলাদের মতোই, কিন্তু তারপরও কেমন জানি বীভৎস আর নারকীয়। মহিলা ওই ছাগলকে নিয়ে সেখান থেকে যখন দৌড় দেন, তখনও তার পিছু পিছু নিয়েছিল তারা। ওই ছাগল বেঁচে গেলেও বাছুর যে বেঁচে ফিরেছে তা আসলে অবাক করার মতো। বাছুর ফিরে এসেছিল ঠিকই, ওই যে মহিলার পিছু নিয়েছিল ওরা যখন, তখন তো ওরা বাছুরকে ছেড়ে দিয়েছিল, তো বাছুর ফিরে আসে। ওই একই কিছু সময় পরে বাছুরের জঙ্গল থেকেই বেরিয়ে আসে। এখন বাছুরের পিঠে না কামড়ের প্রচুর দাগ পাওয়া যায়, একটু রক্তাক্ত হয়, কিন্তু বাছুরটা বেঁচে যায়। ওই মহিলার ওইটাই ছিল সর্বশেষ বর্ণনা ওই জঙ্গলের ভেতরের। আমি জানি না গত 4-5 বছরে এই জঙ্গল একই জায়গায় রয়েছে কিনা। যদি একই জায়গায় রয়ে থাকে তাহলে হয়তো সে আগের মতোই কোনো কিছু চলছে ওইখানে। আর যদি একই জায়গা না থাকে, তাহলে পরিবর্তনে হাওয়া যেভাবে চারপাশে লাগে, ওইভাবেই ওই পরিবর্তনে হাওয়ায় সব কিছু দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেছে। আর টিপু এখন জেলে। কখন ছাড়া পাবে তা ঠিক নেই, কিন্তু টিপুর জেলে। কেন জেলে? অপরাধ করে কি কেউ পার পেতে পারে? 1 দিন পার পাওয়া যায়, 2 দিন পার পাওয়া যায়, 3 দিন পার পাওয়া যায়, 10 দিনের দিন তো স্বয়ং রব্বুল আলামিনই ধরবে আপনাকে, কারণ তিনি তো আপনাকে ছাড় দিচ্ছেন। এরপরে যখন স্রষ্টা ধরে ফেলে আপনাকে, আপনার আর হাতে উপায় নেই। কিন্তু টিপুর একটা কথা, যে কথা আমি আপনাদেরকে জানাতে চাই, তা হলো টিপু কিন্তু অত্যন্ত সাহসী, কিন্তু সে কখনো খুন করার মতো নিকৃষ্ট কাজ সে করেনি। সে কখনো মেয়ে মানুষের গায়ে হাত দেয়নি, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের উপরও সে হাত দেয়নি, সে বয়স্কদের উপরও হাত দেয়নি। সে সব সময় চাইতো কি, যে সে যখন চুরি করবে বা ডাকাতি করবে তারা যাতে জেগে না থাকে, এই জন্য সে দেবদেবী হোক, দেবদানব হোক, ভূত পিশাচ হোক, তাদের পিছু নিত সে। তাদেরকে বুঝিয়ে, তাদেরকে দিয়েই ওই পরিবারগুলোর উপরে মায়া চালিয়ে সেই পরিবারগুলোকে নিজেদের হাতে রেখে তারপরে সে ডাকাতি করতো বা চুরি করত। কিন্তু টিপু এখন বোঝে হুক্কা কেন মরেছিল। কে মেরেছে সে জানে না, কিন্তু হুক্কা সম্ভবত ওই বাড়িতে ওই পরিবারের ওই যে নারী ছিল, যাদের ঘরে যে
দামি চাল ছিল। ওই নারীর সাথে মনে হয় বদতমিজি করেছিল। এখন স্ত্রীদেও হলেও ওরা আর যাই হোক নারী তো, ওই হুক্কাকে ওরাই মেরেছে। আর ওই যে ওইখানে মাস্টারকেও ওরাই মেরেছে। আর ওই জঙ্গলে যতই লাশ পাওয়া যায় সবগুলোর পেছনে ওদেরই হয়তো হাত। এটাই ধারণার টিপুর। এখন টিপুকে জানতে চান? বলেছি তো, হয়তো সে এখন জেলে। আর যদি জেলের বাইরে থাকে তাহলে তো ভালোই। কিন্তু ঘটনা কিভাবে পেলাম, কার মাধ্যমে, কিভাবে আমি টিপুকে জানি আর কিভাবে এই ঘটনা জানি, তা আমি বলবো না, একটা শব্দও বলবো না।